¿Qué? ¿Qué? ¿Qué, güey? Voot FM. রাইট, শুরু হয়ে গেছে ভূত এফএম। আর ঘড়িতে সময় 11:59। এই মুহূর্তে সেটা 12টা হয়ে গেল। এবং আপনারা সবাই জানেন যে 1971 সাল 40 বছর পার হয়ে গেছে। কিন্তু এই রাতে সেই দিন কি হয়েছিল? একবার 52 সালে রক্ত দিতে হয়েছিল আমাদের। তারপর থেকে আন্দোলন একেবারেই থেমেছিল না। বাংলার মুক্তিকামী মানুষ সব সময় চাইছিল স্বাধীন হতে, আর সেই স্বাধীনতাকে অর্জন করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অনেককেই। এবং সবচেয়ে ভয়াল রাত্রিটি নেমে এসেছিল 1971 সালের 25শে মার্চ, সেই কালো রাত। 40 বছর পরেও স্বজন হারাবার বেদনায় এখনো কাতর বাংলার মানুষ। এখনো অসংখ্য মানুষ সেই সমস্ত স্বজনদের খুঁজে ফেরে তাদের স্মৃতির পাতায়। এখনো অসংখ্য মানুষ রাতে ঘুমোতে পারে না, মনে পড়ে যায় সেই 25 মার্চের ভয়াল রাত্রির কথা। রেডিও ফুর্তির পক্ষ থেকে সকল শহীদ পরিবার যারা প্রাণ দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার সপক্ষে ছিলেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি শ্রদ্ধা, অনেক অনেক শ্রদ্ধা। এবং সেই সাথে সেদিন রাতের বেলায় নির্বিচারে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে নয়, শিশু, নারী, বৃদ্ধ কেউ বাদ পড়েনি। সেই রাত্রির কথা বললে এখনো ভয়ে শিউরে উঠতে হয়। যেখানে আজকে আপনাদের এতক্ষণে দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স শোনানোর কথা, সেখানে আমরাও ভীষণ ভীষণ ভাবে শোকাহত সেই সমস্ত মানুষের জন্য যারা সেদিন প্রাণ দিয়েছিল। আর তারা প্রাণ দিয়েছিল বলেই আজকে আমরা স্বাধীন, স্বাধীন বাংলাদেশের নাগরিক। স্বাধীনতা আমাদের সাথে, স্বাধীনতা থাকুক। আর সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকে ভূত এফএম এ ঘটনা নয়, আগে একটা গান শুনব, যাদের মাধ্যমেই অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা। শ্রদ্ধা তোমাদের, অনেক শ্রদ্ধা। ¿Qué? ¿Qué? ¿Qué, güey? ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর সাথে আছে রাসেল। চলছে ভূত এফএম। আর একটা কথা আমি একদম সরাসরি বলতে চাই, সেটি হচ্ছে যে একটু আগে যে গানটা শুনছিলাম, যে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে সেই স্বাধীনতা যারা নিয়ে এসেছিল তাদেরকে আমরা কোনোদিন ভুলবো না। একটা জায়গায় বলা হয় এই গানটাতে যে হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে তাই নামগুলো ঘুরে বেড়াবে, এবং সেই নামগুলো চির অম্লান হয়ে থাকবে আমাদের হৃদয়েও। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 40 বছর পেরিয়ে গেছে, আমরা এখনো ভুলিনি, ভুলবো না কোনোদিন। এবং আজকে 12টা বাজার সাথে সাথেই 26শে মার্চ শুরু হয়েছিল। একটা ব্যাপার আমি সবসময় সবাইকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে 1971 সালের 25শে মার্চ কি হয়েছিল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানিরা কি ভেবেছিল? পাকিস্তানিরা ভেবেছিল যে বাংলাদেশের সমস্ত এই বিশাল হত্যাযজ্ঞ, এই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে স্তব্ধ করে দেবে। তা কিন্তু হয়নি। জাস্ট রাতের পরেই যে সকালটা এসেছিল, সেই সকালেই আবারও ঘুরে দাঁড়িয়েছিল বাংলার মানুষ, আবারও মুক্তিকামী মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। কি বুঝলাম আমরা তাহলে সেটা থেকে? আমরা একটা জিনিসই বুঝলাম, যে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো যায়, যে কোনো মুহূর্তেই আবারও সাহস সঞ্চয় করে আমরা এগিয়ে যেতে পারি সামনে। যাই হোক, এখন ভূত এফএম শুরু করি।
একদম ফাইনালি শুরু করছি ভূত এফএম। এবং এত রাত্রে যদি মনে করেন যে কেউ কাউকে বলবেন যে কে ওখানে, তাহলে উত্তর আসবে একটাই, ভূত এফএম। আর পাচ্ছি অনেক অনেক SMS। আর SMS যারা করছেন তাদেরকে আরেকটা নিয়ম বলবেই, সেটি হচ্ছে SMS করার নিয়মটি যারা জানেন না বা যারা আজকে এই মুহূর্তে আমাদেরকে জয়েন করলেন, শাউট লিখতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT, শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। রূপা, চম্পা, পুনম, রাখি তারা এইভাবেই আমাদের SMS করেছেন, এই নিয়মটা ফলো করেই। এবং তারা লিখেছেন ঘোষপাড়া থেকে, এবং তারা বলছেন যে রাজশাহী থেকে আর কি। তারা বলছেন ভাই আমরা এতটাই ভয় পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে রুমের দরজা খুলে ভিতরে ঢুকলে মনে হয় আমি বসে আছি, কি হবে? আচ্ছা, এটা হয় কিন্তু মাঝে মাঝে আমারও এরকম বাসায় ঢোকার পরে প্রথমে যে কথাটা মনে হয় যে ভেতরে ঢুকে কাউকে দেখবো কিনা। তো এটা মাথায় থাকলে আবার যে কোনো দিন দেখে ফেলতে পারি, কিন্তু তো এটা মাথা থেকে বের করে দিতে হবে। আমার মনে হয় যে বাসায় ঢোকার সময় এই ধরনের চিন্তা করা ভালো, যে আজকে কি রান্না হচ্ছে, বা টিভি দেখবো নাকি, বা এখন যে ফুর্তিটা অন করলে কি হয়, বা কোনো কাজ কি জমে আছে, এরকম ধরনের চিন্তা করে ভেতরে ঢুকলে, বাসার ভেতরে ঢুকলে বোধহয় অনেক বেশি ভালো হয়। সবাই লিখেছেন ময়মনসিংহ থেকে, এবং তিনি বলছেন ভাইজান আমার ভূত এফএম শোনার শেষ দিন আজকে, কারণ 5 এপ্রিল HSC এক্সাম, আমার জন্য দোয়া করবেন। ডেফিনেটলি আপনার জন্য দোয়া করছি, এবং আশা করছি যে ভালোভাবে পরীক্ষা শেষ করে আবারও আমাদের কাছে ফিরে আসবেন ভয় পাওয়ার জন্য। সাইফুল লিখেছেন ভাই এ নিয়ে অনেক SMS করলাম কিন্তু একবারও পড়া হলো না, এই যে পড়া হয়ে গেল কিন্তু। আর প্রেসিডেন্ট অফ ভূত তিনি লিখেছেন যে SMS-টা পড়ে ফেললাম। আর এছাড়া আমাকে ভূত বাবা SMS করেছেন যে ভাই আজকের ভূতের যে স্টোরি, আসলে স্টোরি না, আমরা কিন্তু ঘটনা পড়ি, আমরা কোনো স্টোরি পড়ি না। স্টোরি বইয়ে পাওয়া যায় এবং স্টোরিগুলো বানিয়ে লেখা হয়। আমরা এখানে যেটা বলি সেটা হচ্ছে ঘটনা, যেটা মানুষ এক্সপেরিয়েন্স করে, সেই এক্সপেরিয়েন্স গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। তো তিনি বলছেন যে আজকে যেন অনেক ভয় হয়, আমি যদি নিজে লিখতে পারতাম তাহলে জানি যে ভয় হবে এই ব্যাপারটা সবসময় মাথায় থাকতো এবং অনেক রং চড়াতাম হয়তো। কিন্তু এখন দেখা যায় কালারফুল করা যায় না, যেটা যে এক্সপেরিয়েন্স করছে সেটাই আপনাদের সামনে তুলে আনতে হয়। এবং এটাই মনে হয় বেশি ভালো, তাই না? যেটা সত্যি সেটাই বেশি ভালো, সেটাই মানে র জিনিসপত্র সবসময় সুন্দর হয়। তুর্য লিখেছেন ভাইয়া মশার কামড় খাচ্ছি আর ভূত এফএম শুনছি, আমার প্রচুর ভয় পাচ্ছি, শুরুই তো হলো না, শুরু হোক আগে। আর টুকটুকি লিখেছেন যে সারা সপ্তাহ ধরে আমরা বন্ধুরা এই সময় তার জন্য ওয়েট করি, মানে ভূত এফএমের কথা বলছেন আর কি। আর আসিফ শাওন লিখেছেন যে আমি একবার প্রত্যন্ত গ্রামে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি যে আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের সবার পা উল্টা। আচ্ছা, পা উল্টার এই ঘটনাটা আমরা অনেক শুনেছি, আসলে আমি ভাবি যে সত্যি সত্যি এরকম কিছু দেখলে কেমন হবে। আচ্ছা, আমাদেরকে মাসুম সবাইকে হাই জানিয়েছেন, আমাদেরকে SMS করেছেন সুমি, পিয়া SMS করেছেন, তারা 8 জন মিলে আজকে ভূত এফএম শুনছেন। এছাড়াও অর্ণব বলেছেন ভাইয়া ভূত এফএম শুনলে রাতে তার একটু সমস্যা হয়, সেটা তিনি বলছেন আর কি। আলামিন রামপাল তিনি বলেছেন। আর জীবন তেজগা থেকে আমাদের SMS করেছেন, মাঝে মাঝে কাশি শব্দ শুনতে পাচ্ছেন, এগুলো যারা আমাদের সাথে গেস্ট রয়েছেন তারাই আজকে মাঝে মাঝে একটু কাশি টাশি দিচ্ছেন আর কি, গলা ঠিক করে নিচ্ছেন। আর রাজ লিখেছেন যে আজ আমার 4 কাজিন মিলে তারা ভূত এফএম শুনছেন, ওকে। এছাড়াও নিরঞ্জনা লিখেছেন সিলেট থেকে যে আমার SMS আপনি কখনো পড়েন না কেন, কখনো পড়ার ঠিক নাই, যে পড়ে ফেললাম। আর এছাড়া আমাকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি যে ইমন SMS করেছেন আমাকে, রাতুল SMS করেছেন, আড্ডাবাজ টুম্পা ফার্স্ট টাইম তিনি বলছেন যে তিনি ভূত এফএম শুনছেন, ওকে। সো আমার মনে হয় যে ভালো লাগবে ইনশাল্লাহ। অল্পক লিখেছেন যে সবাইকে স্বাধীনতা দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা, রেডিও ফুর্তির পক্ষ থেকেও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর রাজেশ লিখেছেন যে 25শে মার্চের সব মানে 25শে মার্চ নিয়ে সেটা লিখেছিলেন, তিনি পড়তে পারলাম না, তার আগে চলে গেল সেমিস্টার। আচ্ছা, যাই হোক, আমরা একটা প্রতিদিনের মতো আজকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করবো। এন্ড সেই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি ইমেল করে পাঠিয়েছেন আর কি। তিনি ভাইয়া আমার নাম নিলয়, আমি তিনি হচ্ছে গ্রেগরিস হাই স্কুলে তিনি ক্লাস 10-এ পড়েন, এবং তিনি বলছেন যে আমার জানা এমন একটা ঘটনা আছে যা আমার সাথে ঘটেছে, তবে এটা আমার শোনা এবং এর সত্যতা
প্রমাণ আছে। ওকে, তো তিনি একজন, ঘটনাটার স্থানটা আমার ঠিক খেয়াল নেই, কারণ এটা আমার বহু আগে শোনা, আর আমি ভূত এফএম নতুন নতুন শুনছি। ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর খালার সাথে। সেখানে একটা হন্টেড হাউস আছে সেখানে, এবং সেখানে সাধারণত কেউ থাকতে চায় না। হন্টেড হাউসটা কেউ থাকতে চায় না, কিন্তু খালু অফিসের অফিসিয়ালি সে ওখানে শিফট হন তিনি, এবং পুরো পরিবার সেই স্থানে যায় এবং বাসা না পেয়ে সেই বাসাটাই ভাড়া নেয়। আমার মনে হয় যে এখানে এইটুকু পড়ে আমার যেটুকু মনে হলো যে আসলে কেন ওই বাসা পাওয়া গেল না এবং কেন ওই বাসাটাই ভাড়া নিতে হলো, এই পেছনে কোনো একটা কারণ থাকতে পারে। যাই হোক, আমার বন্ধুর খালা হাউস ওয়াইফ, তিনি ছাড়া সবাই দিনের বেলা বাসার বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সেই বাসাটার নাম শুনলে কেউ কাজ করতে রাজি হয় না, ফলে তাকে একাই বাসার সব কাজ করতে হতো। কিছুদিন তার ভালো মতোই বিভিন্ন কাজে কর্মে সময় যাচ্ছিল কেটে। তারপর থেকে শুরু হতে থাকলো বিভিন্ন রকমের ঘটনা, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই আর কি। যাই হোক, বাসায় আসার পর 1 মাস হওয়ার পথে একদিন দিনের বেলা সবাই বাইরে চলে গিয়েছে। তিনি মধ্য দুপুরে বাড়ির প্লেট গ্লাস ধুচ্ছিলেন। ধোয়া শেষ করে তিনি কল বন্ধ করে সব ঠিকঠাক মতো গুছিয়ে উঠলেন। এরপর তিনি বাইরে কাপড় মেলতে গেলেন। বাইরে যাওয়ার পর তিনি স্পষ্ট শুনতে পেলেন যে রান্নাঘরে পানির কল খোলা এবং সেখান থেকে পানি পড়ছে, অথচ তার স্পষ্ট খেয়াল আছে তিনি এখনই সেই কল বন্ধ করে, ভালো মতন বন্ধ করে তারপরে তিনি এখানে এসেছিলেন। তারপরও তিনি রান্নাঘরে গেলেন এবং দেখলেন কল ছাড়া। তিনি সেটি বন্ধ করে দিলেন এবং তিনি আবার বাইরে আসলেন। এবারও সেই একই ঘটনা, পানি পড়ার শব্দ। তিনি এবারও ভালো মতো কল বন্ধ করে দিলেন, কিন্তু এবার শুধু তাই নয়, এবার মেইন সুইচ বন্ধ করে দিলেন তিনি, যাতে পানি আর না পড়তে পারে। এবার আবার তিনি বাইরে গেলেন। তিনি কাপড় শুকাতে শুকাতে দেখলেন যে উঠানের মধ্যে একটি ফুটফুটে চেহারার অথচ মাত্র কয়েক মাসের একটি শিশু হাঁটছে। তিনি বাচ্চাটাকে দেখে সামনে গেলেন এবং কোলে নিতে চাইলেন এবং ভাবলেন যে আশেপাশে কোনো বাসার কোনো বাচ্চা হবে হয়তো, কিন্তু যেই বাচ্চাটাকে আদর করতে গেলেন দেখা গেল যে বাচ্চাটা একটু দূরে সরে গেল এবং আর একটু দূরে হাঁটছে এবং কেমন যেন মনে হয় যে একটা বাতাসের মতো আর কি। ঠিক ধরতে পারলেন না, দেখলেন যে বাচ্চাটা আর একটু দূরে। এভাবে তিনি কয়েকবার ধরতে গেলেন, কিন্তু বারবারই একই রকম ঘটনা ঘটল। কিন্তু তিনি যখন চূড়ান্ত বার ধরতে গেলেন তখন বাচ্চাটা পুরোটাই অদৃশ্য হয়ে গেল এবং তাকে আর দেখা গেল না। এরপর মুহূর্তেই তিনি শুনলেন কল থেকে আবার পানি পড়ছে। এবার তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গেলেন। তিনি এবার কল বন্ধ করতে গেলেন না। ভয়ে তিনি ভাবলেন যে যাবেন না, আবার কি হয় না হয়, কিন্তু এর একটু পরে আপনি কল বন্ধ হয়ে যায়। তিনি শব্দটা স্পষ্ট শুনেছিলেন এবং সেটি অন্য কোনো জায়গা থেকে নয়, তার রান্নাঘর থেকে এসেছিল। পরে তার হাজবেন্ড সহ সবাই বাকি বাড়ির সবাইকে তিনি বললেন যে কথাটা সবাইকে জানালেন, কিন্তু কেউ তার কথাটা বিশ্বাসই করলো না যে না, এটা হতে পারে নাকি, এরকম একটা ব্যাপার আর কি। এরপর তিনি বাসার মধ্যে ভয় তাকালেন, কিন্তু আর তেমন কিছু ঘটেনি বাসায়। এবার কয়েক মাস পার হলো এবং কয়েক মাস বেশ ভালোভাবে পার হলো এবং কোনো ঘটনা তেমন ঘটলো না। যে ঘটনাটা ঘটলো সেটা একটি রাতে। সবাই ঘুমিয়েছিল, এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় প্লেট গ্লাস ভাঙার শব্দে। তিনি শুনতে পান যে এটা তার বাড়ির মধ্যেই ঘটছে। তিনি ভয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। শব্দ যখন বাড়তে থাকলো তখন তিনি উঠে দেখার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি দেখেন যে তার হাজবেন্ড ঘুমিয়ে আছে। তিনি প্লেট গ্লাস রাখার রুমে গিয়ে দেখেন যে কিছুই ঘটছে না সেখানে এবং শব্দ বন্ধ হয়ে গেছে এবং একটা কিছু তো কোনো একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। এবং কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে এই রুম থেকেই তিনি শুনেছেন যে স্পষ্ট শব্দটা আসছিল। আরো আশ্চর্যজনক এই যে এত তীব্র শব্দ আর কারো ঘুম ভাঙলো না, তারই ঘুম ভাঙলো। তিনি
শুতে চলে গেলেন। ভাবলেন যেটা তার মনের ভুল বা এরকম কিছু, তিনি হয়তো ভুল দেখেছেন বা ভুল শুনেছেন, কারণ কেউ যাচ্ছে না, তিনি একা জেগে গেছেন। তিনি যেই চোখ বন্ধ করলেন আবার শুরু হয় শব্দ। তারপর তিনি আবারও উঠে সেই রুমে যান, কিন্তু এবার তিনি আর আগের মতো দেখলেন না। ঘরের সামনে থেকে তিনি লক্ষ্য করলেন অনেক ভাঙা প্লেট গ্লাস সামনে পড়ছে, মানে সামনে এসে পড়ছে, অথচ এত প্লেট গ্লাস তার বাসাতেই থাকার কথা না। একে একে আসছে, তিনি দূর থেকে এবার দেখছেন। এবার তিনি প্লেট গ্লাস রাখার আলনায় তাকান, কিন্তু সেখানেও চোখ পড়তেই তিনি যা দেখলেন তাতে তিনি তার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন একটা ছোট শিশু তার মাথার উপর ভর করে উল্টা হয়ে দাঁড়িয়ে আছে। তার শিশুটির মাথার উপর 3টি পা, যার উচ্চতা 1 আঙ্গুলের সমান। সেই মাথার ওপর 3 পায়ে ভর দিয়ে শিশুটি উল্টা হয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে। এবার শিশুটি টান দিয়ে তার শরীরের চেয়ে প্রায় 4 গুণ বড় একটা আলনা মাটিতে ফেলে দিল এবং তাতে যা কিছু ছিল সব ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ করে তিনি তার পেছনে তাকালেন, মানে ঘুরে তাকালেন আর কি, পেছন থেকে কিছুটা ফিল করলেন যে পিছনে কেউ একজন আছে। পিছনে ঘুরে তিনি দেখলেন যে তার হাজব্যান্ড অবাক হয়ে, তার মতো অবাক হয়ে এই দৃশ্যটি দেখছে। এতক্ষণ তিনি ভাবছিলেন যে তিনি হয়তো ভুল দেখছিলেন, তিনি হয়তো একাই দেখছিলেন, কিন্তু পেছনে গিয়ে যখন হাজব্যান্ডকে দেখতে পেলেন তখন বুঝতে পারছেন যে না, তিনি একা না, এই ঘটনাটা সবাই দেখছে, তার হাজব্যান্ডও দেখছে। এবং এটা দেখার পরপরই তিনি অজ্ঞান হয়ে যান। সকালে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে সবাই আজ বাসায় এবং বাসার মালপত্র তখন গোছাগুছি শুরু হয়ে গেছে। তারা সেই বাসায় থাকেননি, বাসাটা ছেড়ে চলে গিয়েছিলেন। এই ঘটনাই পাঠিয়েছেন আমাদেরকে নিলয়, এবং নিলয় অনেক 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 ধন্যবাদ আপনাকে কষ্ট করে এত বড় একটা ঘটনা লেখার জন্য, এবং অনেক 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 ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট নিয়ে এই ঘটনাটা শুনলেন তাদেরকেও। আমাদেরকে SMS করেছেন লুপিন, আমাদেরকে SMS করেছেন সৌমিক ফ্রম সিলেট, আমাদের সাখাওয়াত ঢাকা ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি রুমের তিনি হাঁটছেন এখন, এরকম একটা কথা লিখেছে তিনি। এছাড়া আমাদের আমাদেরকে SMS করেছেন সাজিনুর রহমান, রাইট, শামিমা আমাদের SMS করেছেন। এছাড়াও ঘোস্ট এমবিসি আমাদের SMS করেছেন, ভাই আপনাদের তো নিশ্চয়ই মানে ঘোস্টদের পৃথিবীতে নিশ্চয়ই ভিসা দেওয়া হয়, সুতরাং আমরা যোগাযোগ করতে বলবো, আপনারা অ্যাড্রেসটা পাঠিয়ে দেন। বিবর্ণ ভূত লিখেছেন, ভাইয়া আমরা কিছুদিন আগে আমার সিনিয়র ভাই, আচ্ছা তিনি একটা ঘটনা বলতে চেয়েছিলেন, ছোট জায়গা বলে হয়তো বলতে পারেনি, আরেকটু ছোট করে লিখতে হতে চলে আসতো। মামুন লিখেছেন তিনি ভূত একদম অনেক পছন্দ করেন, আমরা পছন্দ করি আপনাকে। রাত্রে লিখেছেন যে ব্ল্যাক ঘোস্ট, বিশ্বাস করলাম। শ্রাবণী লিখেছেন, ভাইয়া আমার SMS কি পড়া হবে না? ডেফিনেটলি হবে, আপনি প্রথম SMS টি পাঠিয়ে এত হতাশ হচ্ছেন কেন? সুতরাং আমার মনে হয় যে পড়া অবশ্যই হবে। কল্লোল আমাদের SMS করেছেন, সাজু SMS করেছেন, তন্ময় SMS করেছেন বয়রা খুলনা থেকে, এছাড়াও আমিন SMS করেছেন, আমাদেরকে রূপোশ রাজশাহী থেকে SMS করেছেন, স্বাগত SMS করেছেন ময়মনসিংহ থেকে, হাসান SMS করেছেন, হাসান ইমরান আলেম বাবু, এবং আমাদেরকে সজল SMS করেছেন মুগ্ধপাড়া থেকে, আমাদেরকে সৃজন SMS করেছেন ধানমন্ডি থেকে, আর এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শামস ব্রেন্টি সহ আরো অনেকে। SMS করার নিয়মটি বলে দিচ্ছি, SHOUT সাউট লিখবেন, তারপরে স্পেস দিয়ে নিজের নামটা লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার ঘটনাটা লিখবেন এবং পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে, আর কিছু করতে হবে না। আর যারা বড় বড় ঘটনা শেয়ার করতে চান এবং যারা মানে আসলে যারা আমাদের স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে চান, তাদেরকে বলে দিই যে ভূত FM@radiofurti.fm BHFM@RADIOFOORTI.FM এখানে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করতে পারেন, অবশ্যই নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর স্টুডিওতে আসতে পারলে সেটা অবশ্যই জানাবেন, কোনো অবাস্তব বা ভুতুড়ে ফোন নাম্বার দিবেন না, যেখানে কল করে আপনাকে কখনোই পাওয়া যাবে না। ওকে, তো অনেক 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 কথা বলে ফেললাম, অনেক 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 বড় লম্বা একটা ঘটনা আমরা শুনলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যারা গেস্ট রয়েছেন তাদেরও কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। প্রথমে আমি আপনার কাছে হচ্ছে আপনার পরিচয়টা বলবেন, একটু কাছ থেকে মাইক্রোফোনের কাছ থেকে কথা বলবেন। হাই লিসনার্স, আমি উৎস, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উইস্কি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তো আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি
খিলগাঁও থাকি। রাইট। আমার একটা ফ্রেন্ড ও খিলগাঁও তিলপাপাড়ায়। ও আর আমি প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 6টার আগে আর আসরের পরে এরকম যে মেন টাইমটা ওটার মধ্যে আড্ডা দিই। ওখানটা একটা অ্যাপার্টমেন্টে তিলপাড়া 13 নম্বরে অ্যাপার্টমেন্টে আড্ডা দিই। তো ওই আমরা একদিন আড্ডা দিতেছিলাম, অনেক সময় ও আমাকে বলতেছে যে আমি একটু রিক্যাপ পিছিয়ে যাই, কোন সমস্যা নেই, পিছিয়ে যাই। যেরকম ওই যে বাড়িটা যেখানে অ্যাপার্টমেন্ট হতেছে, আপনি বলেন যে অ্যাপার্টমেন্টটা হতেছে ওটা আগে একটা 3তলা বিল্ডিং ছিল। 3তলা বিল্ডিং ছিল, ওখান 3তলা থেকে একটা মিস্ত্রি সেট করছে। আচ্ছা, একটা মিস্ত্রি সেট করছে। তো তারপরে ওই যে ছাদের উপরে অনেক ভৌতিক কাণ্ড দেখা যায়, অনেক অনেক কিছু শোনা যায়, হাঁটার আওয়াজ, কান্নার আওয়াজ, নুপুরের আওয়াজ। এই যে আপনি বলছেন হাঁটার আওয়াজ, কান্নার আওয়াজ, এগুলো অনেক নাইট গার্ড দেখে। প্লাস আমরা রাত্রেবেলা যখন কিছু ছেলেরা বের হয় তখন দেখতে পায়। তো ওটা তার যে ফাদার ছিল উনি ওই তাকে ডেভেলপারদের দিয়ে উনি ওখান থেকে চলে যায়। তো ওটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টের 6তলা পর্যন্ত আমরা 3তলা আড্ডা দিই। তো 3তলা একদিন আমরা দুজন বসে আড্ডা দিতেছি, অমুক সময় আমি ওকে বলতেছি চল ছাদে যাই, প্রবলেম করে বলছি চলো ছাদে যাই। ও বলতেছে না ছাদে যাব না, ছাদে এরকম সন্ধ্যার পরে গেলে সমস্যা হয়, অনেকে অনেক কিছু দেখে। তো আমি বলতেছি কি হবে না হবে চল যাই। তো আমি বলছি না যাবো না। আপনার তখন ভয়ের ব্যাপারটা আপনার মধ্যে ছিল, অনেকটা ফানি। তো তারপর দিন ও আমাকে বলছে তারপর দিন আমরা এক জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে, শনিবার দিন এটা। আচ্ছা, তো শনিবার দিন ও আমাকে ঠিক মাগরিবের আধা ঘন্টা আগে ফোন দেয়। আচ্ছা, ওর বাঙালির নাম্বার থেকে যে আমরা আজকে এক জায়গায় যাবো, তো অ্যাপার্টমেন্ট আয়। তো আমি অ্যাপার্টমেন্টের নিচে যাই, যে কেয়ারটেকার ওকে জিজ্ঞেস করি সুমন আসছে কিনা। তো কেয়ারটেকারটা বলতেছে না সুমন ভাই তো এখন আসেনি। আচ্ছা ঠিক আছে, ও তো আমার ফোন দিচ্ছে মনে উপরে আছে। তো যাই আমি যেটা দেখি ও একটা টুলের উপর বসে আছে। তো বসে মাথা নিচে করে বসে আছে, আমাকে বলছে বসলাম। কথাবার্তা বলার পর আজানের একটু আগে আমাকে বলতেছে ছাদে চল। ওকে, ছাদে চল। আমি বলতেছি ছাদে যাই মানে কালকে তো আমি তোকে বললাম যে ছাদে যেতে, তুই তো ভয় পাইলি যাবি না। তো আবার আজকে তুই বলতেছিস ছাদে যাবি। তো বলতে আগের দিন আপনি ফোন করেছেন, আমি ফোন করছি, কেউ আমাকে বলছে জি ছাদে যাই। আমি বলছি ফান করিস না, কালকে আমি বলছি এটা তো ফানি, এটা এখন তুই সিরিয়াস নিতেছিস, ছাদে যাবো না। ছাদে সন্ধ্যার পরে যাওয়া বা সন্ধ্যার আগে যাওয়া একদমই নিষেধ, ছাদে যাবো না। তো বলতেছে না না কিছু হবে না, ছাদে চল। তখন আমি যেটা খেয়াল করছি চোখের কালারটা চেঞ্জ, আচ্ছা একটা ঘোলাটে আর কথার স্টাইলটাও পুরো চেঞ্জ। তো আমার ভিতরটা একটা খুব অসুস্থ বোধ করি আমি। তো আমি বলতেছি ঠিক আছে চল যাই। তো আমরা ছিলাম 3তলায়, ছাদ ছিল 6তলায়। আচ্ছা, 6তলার উপরে। তো আমরা যখন 4তলা পার হইতেছি তখন আমার নাম্বারে ফোন আসে। আচ্ছা, আমি আমার সেলফোনটা বের করে দেখি ওর নাম্বার থেকে ফোন আসছে। তখন আমার মানে আমার সঙ্গে আছে, আমাকে ফোন দিচ্ছে, আমার ভিতরটা একটা কামড় দেয়। তখন আমি বলতেছি সুমন তোর সেট কই? পকেটে। আমি তো আচ্ছা আমার আম্মু ফোন দিতেছে, আমি তুই উপরে যা, আমি একটু কথা বলে আসতেছি। বলছি সমস্যা নেই, ছাদে যা কথা বলি। আচ্ছা, আমি বলি না না ছাদে যায় না, আমার পার্সোনাল কথা আছে। এটা বলে আমি আর পিছে চাইনি, সামনেও চাইনি, আমি তার চোখ বন্ধ করার নিচে নামা শুরু করে দিচ্ছি। আচ্ছা, খুব মানে তাড়াহুড়া করে দ্রুত আমি নিচে নামছি। নিচে নেমে যে কেয়ারটেকারের রুমটা ছিল ওই রুমের ভিতরে আমি ঢুকে ফোনটা পিক করি। আমি মানে কথা বলার যে একটা ভারসাম্যটা আমি হারাই ফেলাই। আমি বলতেছি কই তুই? তখন বলতেছে আমি তো নিচে দাঁড়ায় আছি, তুই তাড়াতাড়ি বাসার থেকে বের হো, আমাকে সুমন বলতেছে। আচ্ছা, তখন আমি বলতেছি বাসার থেকে বের হো মানে আমি তো অ্যাপার্টমেন্টে তোর সাথে এতক্ষণ ছিলাম, তুই কোথায়? ওকে অ্যাপার্টমেন্টে আমার সাথে ছিলাম, অ্যাপার্টমেন্টের নিচে। তখন আমি ফোনটা কাটে অ্যাপার্টমেন্টের বাইরে যাই দেখি ও দাঁড়ায় আছে। ওকে, তো আমি ওকে বলতেছি তুই এই জায়গায় এতক্ষণ আমার সাথে 3তলা কি ছিল তাহলে? ওকে ফাইজলামি করিস না, আমি তো মাত্র প্রাইমারি স্কুল থেকে বের হলাম। আমি বলছি তাড়াতাড়ি উপরে চল, তাহলে তারা কে জানে আমার সাথে এতক্ষণ ছিল। প্রায় আমরা তখন একসাথে 6 থেকে 7 জন নিয়ে উপরে যাই। আচ্ছা, তো যেটা আমরা দেখি এখানে কেউই নেই। 4তলা 5তলা
5 তলা পর্যন্ত গেছি, বাট 6 তলা ওঠার সাহস নেই, কারণ ওখানে সন্ধ্যার পরে 3 জন শ্রমিকও মারা যায়, এরকমও কাহিনী শোনা গেছে। আচ্ছা, তার মানে কেউ চাচ্ছে না যে কনস্ট্রাকশনটা উঠুক বা এরকম কিছু। এবং আপনি বলছিলেন যে ওখানে ওঠা নিষেধ করে দিচ্ছে, সন্ধ্যার পরে বা সন্ধ্যার একটু আগে ওখানে যাওয়া একেবারে নিষেধ। অ্যাপার্টমেন্টের এখন কি অবস্থা, কাজ চলছে না? কাজ বন্ধ হয়ে গেছে প্রায়, এটা 3 মাসের আগের কাজ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে আগেও যখন ঘটনা বলছেন তখনও বলছিলেন যে শ্রমিক মারা গেছে, শ্রমিকের কিভাবে মারা গেছে ওখান থেকে একটু বলবেন? অ্যাকচুয়ালি কাজ করতে করতে হঠাৎ ছাদ থেকে পড়ে মারা যায় একজন, বা অথবা কাজ করতেছে বড় ভারী কিছু মাথায় পড়ে আচ্ছা জ্বরে ভুগে মারা যায়, অথবা কেউ কিছু দেখেও মারা যায়। আচ্ছা, একজন শ্রমিক, একটা ঘটনা যেটা জানি, একজন শ্রমিক যখন কাজ করতেছে ওর একা ডিউটি ছিল, মানে সন্ধ্যার পরে জায়গাটা পরিষ্কার করা। তো ওটা পরিষ্কার যখন করতেছে তখন সারাদিন কাজ হয়ে যাওয়ার পরে তখন দেখতেছে যে কেন কে জানি ডাকতেছে ছাদের কিনার থেকে একটা মেয়ে, বয়স মানে মিডিয়াম বয়সের একটা মেয়ে ডাকতেছে, খুব ভৌতিক চেহারা, ঠিক আছে, মেয়েটার একটা চোখ নাই। আচ্ছা, মেয়েটার একটা চোখ নেই, তো ওটা দিয়ে ডাকতেছে, ওটা দেখে সে 3 দিন জ্বরে ভুকে, এবং 3 দিনে সে কাহিনীটা বলে, যেদিন বলছে তারপর দিন সে মারা গেছে। সেটা আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার সাথে আমরা একটু শুনি যে তার কি অবস্থা। কি নাম আপনার? হ্যালো লিসেনার্স, দিস ইজ শাদ। ওকে, কি অবস্থা আপনার, মানে বাসা কোথায়? জি ভাই, আমার বাসা খিলগাঁও। আচ্ছা, এখন যা ঘটনা শুনলাম, আপনার সবাই মানে আপনারা দুজনই তো ফ্রেন্ড, রাইট? এবং আপনার 3 জন মিলে এক্সপিরিয়েন্স করছেন, আজকে আরো একজন আসার কথা ছিল, তার কি অবস্থা? সে ভাইয়া তার শরীর খারাপ, তো এই জন্য সে আসতে পারে না, আসতে চাইছিল কিন্তু শেষ মুহূর্তে তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিল, এই জন্য সে আসতে পারেনি। অলরাইট, আচ্ছা, আপনার কাছে একটা ঘটনা আপনি আমাদের ইমেইল করেছিলেন, সে ঘটনাটা একটু শুনতে চাচ্ছি। এবং সেখানে নিশ্চয়ই আপনার পাশে যিনি আছেন তিনি উপস্থিত ছিলেন, আপনি তো উপস্থিত ছিলেন তাই না? আপনি উপস্থিত ছিলেন। অলরাইট, তো ভাইয়া আমি যে কাহিনীটা বলবো সেটা আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা। তো তখন আমার অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে, তো দেন আমি আমার আপুর বাসায় থাকতে গেছি। তো আমি রাত্রে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি টয়লেটে যাওয়ার জন্য উঠছি, ওঠার পরে আমি গেট খুলে যখন যাব, তখন আমি হঠাৎ করে শুনি গেস্ট রুম, আমাদের টয়লেটে যেতে হলে ডাইনিং রুম এবং গেস্ট রুম পার হয়ে যেতে হয়, গেস্ট রুমটা আবার কাছাকাছি ছিল। আমি গেস্ট রুমে শুনতে পাই একটা শুনতে পাই যে কে জানি কান্নার আওয়াজ একটা শুনতে পাইলাম গেস্ট রুমে। তো আমি তখন চিন্তা করলাম এত রাত্রে এখানে কে, আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই দেখি। তো আমি গেলাম ভিতরে, যাওয়ার পর দেখলাম যে একটা মহিলা তার বাচ্চাকে আঁকড়ে ধরে কাঁদতেছে, বলতেছে যে আমাকে মাইরো না প্লিজ, আমাকে মাইরো না, আমি কি করছি দেখতেছি। এবং যাকে বলতেছিল মাইরো না, সে একটা পুলিশের ইউনিফর্ম পরা একটা মানুষ, মানে বলতেছিল যে, মানে উর্দু ভাষায় বলতেছিল যে মনে হচ্ছিল যে কোন পাকনাদার বাহিনী যেরকম অত্যাচার করতো, মানে ঘরে ঢুকে সেরকম মনে হচ্ছিল আমার কাছে। তো এটা হওয়ার পর আমি একটু সামনে যাই, দেখেছিলাম জিনিসটা কি, ওই সামনে যাই দেখলাম কিছু নাই। তো তখন আমি মনে করলাম হয়তো এটা আমার হ্যালোসিনেশন হতে পারে, আমি তখন ওখান থেকে চলে আসলাম। আসে আমি টয়লেট গেলাম, টয়লেট করে আইসে আমি যখন রুমে ঢুকবো তখন দেখি যে মেইন যে গেট, যে সবাই আসা যাওয়া করে, মেইন গেটটা খোলা। কি ব্যাপার, এখন এত রাত্রে, আপু তো ঘুমায় আসছে, তেমন কি হতে পারে। আমি সামনে যে দেখলাম গেটটা, যখন আমি চিন্তা করলাম গেটটা লাগাই দিলে ঘুমাই যে হয়তো বা খুলে গেছে বাতাসে। আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সিঁড়ি দিয়ে গিয়ে মহিলা ওই বাচ্চাটাকে কেটে নিয়ে ছেঁচড়ায় উপরে নিয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এখানে মাত্র ওনাকে দেখলাম, তার উধাও হয়ে গেল, আবার নিয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা যাই দেখি তো জিনিসটা কি। আচ্ছা, তখন আমি গেলাম উপরে। একটা কথা বলিনি, বাড়িটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, জাস্ট আমরা যে বিল্ডিংটায় থাকতাম সেটাই জাস্ট মনে করেন পুরো বাসাটা ঠিক ক্লিয়ার পূরণ হয়েছিল, তাছাড়া আর কোন বিল্ডিং তখনও ঠিক হয়নি। সো জাস্ট কাজ হচ্ছে, আমাদেরটাই খালি কাজ হয়ে গেছিল। সো দেন আমি উপরে গেলাম, উপরে যাওয়ার পর দেখলাম দরজা ছিল না ওইখানকার, ওখানে থেকে আওয়াজ পাইতেছি মারার, বিট করার, প্রহর করার। সো আমি ভিতরে যাই, দেখলাম ফার্স্টে কেউ নাই। হঠাৎ করে আমি চলে আসবো, তখন পিছিয়ে ঘোরার পর দেখলাম ওই মানুষটা আমার সামনে দাঁড়ায় আছে, যে আর কি মারতেছিল মহিলার বাচ্চাটাকে।
সো আমি তার চেহারাটা অন্ধকারের মধ্যে যতটুকু দেখতে পাচ্ছি, দেখলাম যে তার চেহারাটা খুব ভয়ঙ্কর ছিল, মাথা দিয়ে রক্ত, মানে খুব খারাপ অবস্থা, রক্ত পড়তেছিল। আমি এখন বুঝাইতে পারবো না যে কিরকম উইয়ার্ড ছিল তার চেহারাটা। সো তারপর ওইটা দেখে আমি মনে করেন সে আমাকে কাছে আসতেছিল, মনে হচ্ছিল সে এখনই আমাকে মেরে ফেলবে, এই অবস্থা। দেন ওইটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, ফেইন্ট হয়ে গেলাম। সো দেন আমি সকালে যখন আমার অজ্ঞান আসলো, প্রায় সকাল হয়ে গেছে, দেন আমি বিছানায় শুয়েছিলাম, আমার পাশে আমার আপু ছিল। সো দেন আমি আপুর কাছে কাহিনীটা খুলে বললাম। আমাকে বললো কি হয়েছে, তুই রাত্রি ওখানে গেছিলি? তখন আমি আপুকে কাহিনীটা সব খুলে বললাম। বলার পরে বললো যে এরকম তো প্রায় আমাদের বাসায় হয়। সো এগুলা কি দেখছি? আমি বললাম আপু কাহিনী কি এরকম প্রায়? তখন সে আমাকে বললো যে এই বাড়িটা বলে অনেক পুরাতন, 1971 এর সময়কার, যুদ্ধের সময়কার বাড়ি। এখানে বলে এরকম একটা মহিলার বাচ্চা থাকতো। সো এক সময় পাক হানাদার বাহিনীরা ঢুকে, একটা পুলিশ ঢুকে বলে এরকম ভাবে মহিলার বাচ্চাটাকে মারতেছিল। পরে মহিলাটাকে কি দিয়ে, লাঠি দিয়ে যেন খুব জোরে মারতে গেছে। তো মহিলাটা সরে যাওয়ার পর একটা বাচ্চার মাথায় লেগে গেছে, বাচ্চাটা মারা গেছে। ওটা দেখি মহিলাটা একবারই হয়ে গেছে, তুমি এটা কি করলা? তারপর সে একটা ভারী জিনিস নিয়ে এই পুলিশটাকে মাইরে তখন সেও হয়ে গেছে, যখন সে কি করবে। তখন সে চিন্তা করলো আমাকে যদি এসে ধরে নিয়ে যায় পুলিশ, কিছু একটা হয়, জন্য সে ভয়ে, তার আর জীবনে বাঁচার কিছু না, তার একটা সন্তানই ছিল জাস্ট, তখন সেও সুইসাইড করে মারা যায়। অলরাইট, আমরা একটা ছোট ব্রেক নেব আশা করছি, এবং আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SRHIT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে এসএমএস করেছেন অর্ঘ ঘটনাটা শুনতে পারি আমরা। এটা হচ্ছে আপনার খুলনা গভর্নমেন্ট গার্লস স্কুলের ঘটনা। এটা ঘটনাটা হচ্ছে 2007 এর। 2007 শুধু না, এটা আপনার আরো আগে থেকে স্টার্ট হয়েছে, এন্ড এখন পর্যন্ত ঘটনাটা ঘটছে। তো 2007 আপনার খুলনা গার্লস স্কুল অনেক বড় একটা কম্পাউন্ড। তো আমি তার আগে একটা কথা বলে নিই, যারা শুনছেন খুলনার তারা হয়তো অনেকেই ঘটনাটা জানেন। তো ওখানে আপনার গার্লস ক্যাম্পিং হয় খুলনাতে। তো 2007 এটা আপনার মে মাসের দিকে ক্যাম্পিং হয়। তো ওখানে আপনার ক্যাম্পিং এর সময় 3-4টা ফিল্ডের মধ্যে রুম করা হয় জাস্ট স্টে করার জন্য, টেম্পোরারি স্টে। তো ওখানে আপনার ওদের রিপোর্টিং টাইম এট দ্য মর্নিং ছিল আপনার 5:45। তো ক্যাম্পিং এ ন্যাচারালি কেউই ঘুমায় না, ছেলে হোক মেয়ে হোক, তারা সবাই আড্ডা দেয়। তো এরকম একটা মেয়ে, সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, সে সেই স্কুলেই পড়তো, নতুন গিয়েছিল তখন। তো কথা বলতে বলতে অলমোস্ট 4:45 বেজে যায়। তো সে তখন চিন্তা করে যে আমি এখন ঘুমাবো, তো না ঘুমিয়ে থাকি, এখন যদি ঘুমাই তাহলে উঠতে পারবো না, আমি জেগে থাকি। তো সে জেগেছিল, তার ফ্রেন্ড যে গল্প করছিল সে বলছিল আমি কিছুক্ষণ ঘুমাই, আমার মাথা ব্যথা করছে, আদারওয়াইজ আমি সারাদিন কাজ করতে পারবো না। ওকে। তো সে বলে ঠিক আছে, তাহলে আমি একটু স্কুল, আমি নতুন যেহেতু এসেছি, আমি একটু কম্পাউন্ডটা ঘুরে দেখি। তো সে বাইরে বের হয়ে সে দেখতে পায় যে তার এক ক্লাস জুনিয়র একটা মেয়ে আর তার একটা ক্লাসমেট একসাথে ঘুরছে। সে সাডেনলি জিজ্ঞেস করে যে আচ্ছা এখানে এত রাতে তোমরা কি করতেছো? আমি তো এমনি ঘুমাচ্ছিল না, বের হয়েছি। তো এগুলো কোনো অ্যান্সার দেয় না। তো ওদের আরেকটা জিনিস যে খুলনা গার্লস স্কুলের লাইব্রেরিটা লকড আপ, সিল, ওখানে কোনো পিয়ন যায় না, কোনো টিচার না, ওই টোটালি সিল করা, ওইটা রুমটা খোলা হয় না। বাট কোনো আমরা এই প্রসঙ্গে না যাই, আমরা শুধু সেই দিনের ঘটনাটা শুনি। তো ওই একটু কথা বলে নিই, প্রসঙ্গে আসছি যে ওই লাইব্রেরিতে নাকি এরকম অনেক কিছু উদ্ভট, আমরা স্কুল নিয়ে কোনো কিছু বলছি, আমরা শুধু ঘটনা বলছি, ওই দিনের স্পেসিফিক ওই রাতের ঘটনা শুনবো। তো সে বলে যে যে মেয়েটা ছিল সে বলে যে ঠিক আছে আমরা তাহলে ওইদিকে যাই, দেখি কি হয়, কিংবা কম্পাউন্ডটা ঘুরে দেখি। তো যাওয়ার পর তারা সেই লাইব্রেরিটার কাছে যাওয়ার পর সাডেনলি একটা সাউন্ড পায়, ধাপ করে একটা সাউন্ডটা পাওয়ার পর মেয়েটা পিছনে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর তার ক্লাসমেটের যে জুনিয়রটা ছিল তারা দেখে যে স্কেয়ার্ড। তো সে চিন্তা করে ঠিক আছে, যেহেতু ভয় পাচ্ছে আমরা সামনে না যাই, তার নিজেরও ভয় লাগতে থাকে, তাহলে আমরা ব্যাক করি। তো যখন ব্যাক করে তাদের যে সিনিয়র গার্লস গাইডটা ছিল তখন ডাকে যে তোমরা এত রাতে কি করছিল বাইরে। তো সে কথা বলতে বলতে অলমোস্ট সে হায়েস্ট 5 মিনিটের মতন কথা বলে। 5 মিনিট পর সে এর মধ্যে হাফ এন আওয়ার চলে গেছে, সে বলতে পারবে না। হাফ এন আওয়ার ধরে তারা 3 জন একসাথে ঘুরছিল, কিন্তু এর মধ্যে সেই 3 জনের মধ্যে তার জুনিয়র এবং তার ফ্রেন্ড তার সাথে কোনো ওয়ার্ড উচ্চারণ করেনি। সে অনেক কোশ্চেন করেছে বাট কোনো কোশ্চেন অ্যান্সার দেয়নি।
তো সে 5 থেকে 10 মিনিটের মতন সিনিয়র গার্লস গাইডদের সাথে কথা বলে। কথা বলার পর যখন সে রুমে যায় তখন বাজে আপনার 5:30। তো তার 15 মিনিট টাইম থাকে ফিল্ডে যাওয়ার জন্য। তো সে তার ফ্রেন্ডটাকে ডাকে যাচ্ছে, তুমি উঠো আমরা যাই, কারণ টাইম হয়ে গেছে, ফ্রেশ হয়ে নাও। তো যখন সে কথা বলে তখন দেখে যে জুনিয়রটা বেড থেকে উঠছে। জুনিয়রটা ঘুমিয়েছিল। তো সে দেখে শকড হয়ে যায় যে আসলে জিনিসটা কি। তো একটু পর যখন সে যায় ওয়াশ হাত মুখ ধুতে, তখন দেখা যে তার যে ফ্রেন্ডটা ছিল সে ফ্রেন্ডটা ওখানে আসছে ফ্রেশ হতে, কিন্তু তাকে একটা মানুষকে যদি ঘুম থেকে উঠলে বোঝা যায় সে অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো এরকম চুল টুল আওলাছালা হয়ে আছে, চোখগুলো লাল ঘুমে। তো সে আর কিছু যখন কিছু বলেনি, তো সকালে সে তার ম্যাডামকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম আপনাদের রুম থেকে কি ও বেরিয়েছিল রাতে? তখন বলে যে ম্যাডাম বলে যে না, আমি এমন ভাবে শুয়েছিলাম গেটের কাছে যে যদি ক্রস করতে হয় কিংবা গেট থেকে বের হতে হয় তাহলে আমাকে ক্রস করে বের হতে হবে, সো নো ওয়ে সে বের হয়নি। তখন সে ম্যাডামকে বলে যে ম্যাডাম লাস্ট নাইটে এরকম ঘটনা ঘটেছিল যে আমার জুনিয়র এন্ড আমার ফ্রেন্ডটা আমার সাথে অলমোস্ট আধা ঘন্টা ছিল। ওকে, তো আমি এটা এই জিনিসটা কি? তখন ম্যাডাম বলে যে হয়তো তুমি সারা রাত ঘুমোনি, এটা তোমার হ্যালুসিনেশন হতেই পারে। তো এই কারণে যখন আমাকে সে বলে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা এটা তো তোমার হ্যালুসিনেশন হতে পারে, বাট এটা কি তুমি শিওর যে তুমি যা দেখেছিলে শিওর? তখন সে আমাকে একটা কথা বললো যে আমি যদি আমার হ্যালুসিনেশন হতো, আমি একবার দেখতাম, দুবার দেখতাম, 3বার দেখতাম, বাট হাফ এন আওয়ার ধরে আমি একসাথে তাদের সাথে ছিলাম, একসাথে হেঁটেছি, আমি তাদেরকে কথা বলেছি। সেটা কি? অলরাইট, এরকম কিছু মানে ঘটনার সমাধান থাকে না কখনো, সেই জন্য ঘটনাগুলো খুব অদ্ভুত টাইপের হয়। তবে হ্যালুসিনেশন হতেই পারে। আর আমি ঠিক জানি না যে আসলে ঘটনাটা মানে সত্যি কথা বলতে কি যে অনেক সময় রাতের বেলায় অনেক কিছুই আমরা মানে ভুল বুঝি বা ভুল দেখি। আপনাদের এরকম ঘটনা থাকলে আমাদেরকে SMS করে বা আমাদেরকে ইমেল করে পাঠাবেন। 9840 SMS করতে হবে এবং ইমেল করতে হবে bhutfm@radiofurti.fm। অবশ্যই 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 আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। চলে যাব গানে। আর মিন টাইম আমাদের SMS করতে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি। আমার SSC এক্সামের পরে আমরা 3 ফ্রেন্ড যাই নানু বাড়িতে বেড়াতে। তো আমি, আমার ফ্রেন্ড সাদ, সুমন, আমরা 3 জন যখন যাই ওখানে একটা পুরান জমিদার বাড়ি আছে। ওকে, তো আমি ফার্স্ট এবার যে শুনি যে ওই জায়গায় আজ থেকে আরো 15 বছর আগে কি 20 বছর আগে ওখানে একটা সুইসাইড হয়। ওকে, মেইন যে কক্ষটা থাকে জমিদারের, ওই কক্ষে একটা সুইসাইড হয়। তো ওই আমি জমিদার বাড়ির নামটা আমি বলিনি, রায় বাহাদুর। আচ্ছা, তো ওখানে আমরা সন্ধ্যার পরে ওখান দিয়ে কেউ যাওয়া আসা নিষেধ ছিল। সন্ধ্যার পরে ওখানে কেউ যেতে পারবে না, ওখান থেকে কেউ বাজারের দিকেও আসবে না। তো আমরা ফ্রেন্ড যখন নানু বাড়িতে বেড়াতে যাই, তো আমরা ফাইজলামি করে বলি যে আমরা যাব, বাড়িতে ঢুকবো। তো আমাদের যে মামা প্লাস মুরব্বীদের বলার পরে অনেক ধমক দেয়, বলে যে না এটা ঠিক হবে না, দরকার নেই যাওয়া। তারপর আমরা কাউকে কিছু না বলে একদিন সাহস করে যাই, নিজেরাই বুদ্ধি করে চলে যাই। হ্যাঁ, যাওয়ার পর আমরা ঢুকি। তো এটা মাগরিবের পর। আচ্ছা, মাগরিবের পর আমরা যাই, অন্ধকার অন্ধকার। তো যাওয়ার পর আমরা যেটা দেখি, প্রায় আধা ঘন্টা ছিলাম। আধা ঘন্টা পরে যেই মেইন যে কক্ষটা ওটা পাই, এটা বন্ধ থাকে, দড়ি দেওয়া। আচ্ছা, তো আমরা নিজেরা এটা খুলি। খোলার পর ভিতরে যেটা দেখি আমরা, যে মাঝখানটায় ঠিক একটা রশি, মানে ফাঁসির একটা রশি ঝুলতেছে। তখনও পর্যন্ত তখনও ঝুলতেছে। তো ওটা এমন ভাবে ঝুলতেছে মনে হচ্ছে মাত্র লাগাইছে, এত নতুন, মানে বোঝা যাইতেছে না যে এত বছর আগের এখানে, মানে মাত্র নতুন একটা রশি লাগানো। আচ্ছা, তো ওখানে আমরা যাই, ওটা দেখি, ফাইজলামি করতেছি, ডাকতেছি, যে চিৎকার করতেছি। তো ওখানে হঠাৎ একটা জানালা দিয়ে একটা বাতাস আসে। আচ্ছা, বাতাস আসে। তো বাতাসটা ফার্স্ট অনুভবটা আমি নিজে করি, করার পর আমার ভিতরটা একটা ঘাম দেয়, প্লাস আমি এত অসুস্থ ফিল করতেছি ওই জায়গায়। তো আমি বলতেছি বহুত হয়েছে, বাইরে রাত হয়ে গেছে, আমরা বাড়ি যাব। ও এখন বাড়ি যাব। তো এখন ও বলতেছে যে না আর একটু, আর 5 মিনিট। আমি বলছি না 5 মিনিট অনেক হয়েছে, এখন চলো। পরে এখন যখন আমরা বের হয়ে যাব, অনেক পরে আমরা বের হয়ে যাব, বের হওয়ার সময় আমরা 3 জনে আরেকবার
লক্ষ্য করলাম যেটা, ঢোকার রাস্তা একটাই ছিল, বাট ওই জায়গাটা আমরা 3 জন দাঁড়ায় আছি। তো কোন জায়গা দিয়ে একটা মহিলা বলতে বয়স মোটামুটি হবে 20-এর উপর, আর হেঁটে হেঁটে সাদা শাড়ি পরা এসে মানে মাঝখানটা যে রশিটা, ওই রশিটার মধ্যে তার ডান হাত উঁচু করে রশিটা ধরলো। আমরা দেখতেছি এটা, আমরা 3 জন এটা দেখতেছি। এবং তার সঙ্গে আপনাদের 3 জনের মধ্যে একজন আসতে পারেনি, 2 জন আপনারা স্টিল আসছি। তো আমরা 3 জন এটা ফিল করতেছি এবং 3 জনই পলক ফালাতে পারতেছি না। তো আমাদের দিকে তাকায় এমন ভাবে তাকায় ছিল, আর এমন তার চোখের আর সারা বডির বর্ণনা যেটা বলা যায় না। আয়শা রশিটা ধরে তার সুন্দর মতো গলার মধ্যে ঢুকালো। ঢুকায় উপর দিয়েও কোনো টান নেই, নিচ দিয়েও কোনো টুল নেই, সুন্দর তার ঘাটটা নামাই দিল। আচ্ছা, একদিকে ঘাটটা বেঁকে থাকলো, আমাদের দিকে ওইভাবে বেঁকে তাকিয়ে আছে। তো আমরা ওটা দেখে আর ওখানে 1 সেকেন্ডও না, যে যেভাবে পারছি বেড়ে এসে মানে বাড়ি এসে পড়ি। বাড়ি এসে এটা আর কাউকে আমরা বলিনি সাহস করে, কারণ সবাই যেতে মানা করছে, কাউকে বলা হয় নাই। আমরা রুমে শুয়ে থাকি। তো রাত্রেবেলা যখন আমি গোসল করি গরম পানি দিয়ে, গোসল করার পরে আমার জ্বর আসে। আচ্ছা, আমার জ্বর আসে, ইভেন আমার 3 দিন জ্বর থাকে। 3 দিন পরে যখন সবাই বলতেছে যে এই জ্বর যেতেছে না, 3 দিনে এত জ্বর, কারণ কি? তো আমরা স্বীকার করি সবকিছু যে আমরা অ্যাকচুয়ালি এখানে আপনাদের 3 জনেরই কি জ্বর আসছিল? না, শুধু আপনার আসছিল। ওকে। তো ওরা 2 জন বলে দেয় আমার প্যারেন্টস কে যে অ্যাকচুয়ালি আমরা 3 জন এই জমিদার বাড়িতে যাওয়ার পরে দেখছি এই ঘটনা হয়েছে। বলার পর সবাই বকাবকি যে যাইতে মানা করছি। পরে হুজুর আসছে, আমাদের এখানকার ইমাম সাহেব, উনি এসে অনেক দোয়া দরুদ পড়ে বলতেছে যে এটা বলছো, এখন এখানে থাকা ঠিক হবে না, এটা তাবিজ দেয়, যে তাবিজ না, তোমরা চলে যাও, তোমরা 3 জনই চলে যাও। তো তারপরে আমরা ওখান থেকে আয়সা পড়ার পরে অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু হয়, এরপরে আমরা ওখানে যাই না। বুঝতে পারলাম। এবং ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা, অনেকেই দেখেন যে অনেকে দেখা যায় যে অনেক কিছু বিশ্বাস করে না, বা অনেকে দেখতে চায়। তো আপনার কাছেই জানতে চাইবো, মানে বিশ্বাস করে না যারা, তাদের জন্য না, যারা দেখতে চায় তাদের জন্য জানতে চাইবো যে আসলেই মানে প্রথম অনুভূতিটা এরকম হঠাৎ করে একটা উদ্ভট কিছু বা উইয়ার্ড কিছু একটা যখন চোখের সামনে চলে আসে, ঠিক সেই মুহূর্তে কেমন হয়, কেমন লাগে? অ্যাকচুয়ালি আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি খানিক সময়ের জন্য কেউ এটা বিশ্বাস করতে চায় না যে এটা মানে ভুল, এটা যে একটা ভৌতিক জিনিস, একটা ওয়ার জিনিস, এটা কেউ বিশ্বাস করতে চায় না। বাট কিছুক্ষণ যখন থাকা যায়, ওটার উপর সবারই এটা মনের ভিতরে একটা বিশ্বাস করতেই হয়। আর ওখানের বিশ্বাস, ওখান থেকে যদি কোন রকম আইসেও পড়ি, তারপর এটা মানে এফেক্টটা দেখা দেয়। রাইট। এবং সেটাই হওয়া উচিত আসলে। এবং আপনি যে প্রথম ঘটনাটা বলছিলেন যে ছাদে যাবার যে ঘটনাটা, ওইটাও আমার বিশ্বাস হতেছিল না, যেটা আমার সামনে যে বসে আছে, আমার সাথে যে চলতেছে, সে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড নাকি অন্য কিছুরই। পরে একটা বিড়াল আবার তারপর আমরা যখন সবাই উঠলাম উপরে, যত সব ফ্রেন্ডরা, তখন আমাদের চোখের সামনে থেকে ওই 5 তলা দিয়ে বিড়ালটা নামা, মানে তাও আবার ব্ল্যাক কালার বিড়ালটা আমাদের পাশ দিয়ে যেতেছে, কিন্তু আমরা তাকে ধরতেও পারতেছি না, কিছু দিয়ে লাথিও দিতে পারতেছি না। আমাদের পাশ থেকে আমাদের সবাইকেই দেখে নামতেছি বিড়ালটা। রাইট। এটা খুবই উদ্ভট একটা ব্যাপার যে এই জিনিসগুলো। তবে সামনে আসলে আমি যদি বলি, আপনাকে প্রশ্ন করি যে যারা দেখতে চাচ্ছেন, আপনি কি মনে করবেন যে আসলে সামনে আসাটা খুব ভালো একটা ব্যাপার, বা সামনে আসলে ভালো লাগে এরকম কোনো কারণ আছে? অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, এটা কোনো ভালো ব্যাপার না। এটা কোনো ভালো ব্যাপার না, মানে ব্যাপারটা সবসময় ভয়ঙ্কর। ভয়ঙ্কর টাইপের। ওকে, আমরা আরেকটা ঘটনা পড়বো। আমাকে এই ঘটনাটা পাঠিয়েছেন জুয়েল ঘটনাটা পাঠিয়েছেন, এবং তিনি বলছেন যে ভাইয়া, এটা আমার ফেক নেম, এবং তিনি
চিটাগং এর আগ্রাবাদের একটা এলাকায় থাকেন। আমি জানি না যে চিটাগংটা তো ফেক নেম না, অবশ্যই আগ্রাবাদও একটা জায়গার নাম আছে আমরা জানি। এবং তিনি একজন এইচএসসি ক্যান্ডিডেট। তিনি বলছেন যে আমি আমার ফ্রেন্ডরা সব সময় ভূত এফএম শুনি, আমি এখন আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের জীবনের উপর দিয়ে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা বলছি। দিনটি ছিল বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের যেদিন ম্যাচ হলো সেই ম্যাচের দিনটি। এবং যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে খেলা আমি এবং আমার 3 ফ্রেন্ড মিলে স্টেডিয়ামে উপভোগ করেছিলাম। বাংলাদেশের জয়ে আমরা সবাই আনন্দ মিছিলে অ্যাটেন্ড করি এবং রাত 2টা পর্যন্ত আমরা আনন্দ মিছিল করি। রাত 2:50 দিকে আমরা কোনো গাড়ি না পেয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করি। প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা সরাইপাড়া নামে একটি এলাকার কাছাকাছি চলে আসি। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই কোনো দিকে না তাকিয়ে আমরা হাঁটছিলাম। একসময় ভুল করে আমরা একটা গ্রেভিয়ার্ডের ওপর দিয়ে হাঁটা শুরু করি। আমাদের মধ্যে সবার সামনে ছিল ডেভিড অ্যালেক্স, এটা একটা ফেক নেম, এবং তার দেখা দেখি আমরাও তার পেছনে হাঁটতে থাকি। সাডেনলি ডেভিড থেমে যায়। সে কেন থেমে যায় তার কারণ জানতে চাইলে সামনে একজন বৃদ্ধ লোককে সে দেখায় এবং বৃদ্ধ লোকটি ডেভিডকে জিজ্ঞেস করলো, তুমি কিসের ওপর হাঁটছো? একজন বৃদ্ধ লোককে দেখা গেল এবং সেই বৃদ্ধ লোক এসে জিজ্ঞেস করলো যে তুমি কিসের উপরে হাঁটছো? ডেভিড নিচে তাকিয়ে দেখে তার পায়ের নিচে কবর, অর্থাৎ সে গ্রেভিয়ার্ডের উপর দিয়ে হাঁটছে। এবং জুয়েল পাভেল, মানে সেই বলছে আমি জুয়েল এবং পাভেল তার দেখা দেখি গ্রেভিয়ার্ডের উপর তাকাই এবং দেখি যে আমরাও গ্রেভিয়ার্ডের উপরে দাঁড়িয়ে আছি। বৃদ্ধ লোকটি এক পলক আমাদের দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে যায়। চোখের সামনে একটা মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখার পর আমরা প্রচন্ড ভয় পাই। পরে আমরা 3 জন কোনো মতে বাসায় ফিরি। সেই রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। পরদিন বিকেলে ডেভিডের সাথে দেখা হয়। সে তেমন কোনো কথা বলে না। ডেভিড আমাকে বলে যে সে গত রাতে গ্রেভিয়ার্ডের সেই বুড়ো লোকটি তার রুমে দেখতে পায়। এই কথা শোনার পর আমি ও পাভেল কিছুক্ষণ অবাক হই। আমরা ডিসিশন নিলাম যে সেই রাতে আমরা ডেভিডের বাসায় থাকব। সেই দিন রাতে প্রায় 2টা পর্যন্ত আমরা পিসিতে মুভি দেখলাম এবং অনেক মজা করলাম। এক পর্যায়ে আমরা রাত 2:30 ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 3টার দিকে আমরা শব্দ শুনে আমাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তারা যেটা করল, যে ঘুম ভাঙার পর আমি আমার জীবনের সবচাইতে টেরিবল সিনটা দেখলাম। আমি দেখলাম ডেভিড ফ্লোর থেকে 1 ফিট উপরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডেভিডের মাথার পাশে একটা কালো বল ঘুরছে। এক সময় বলটি ঘোরা বন্ধ করলো এবং আমার দিকে তাকালো। বলটি ছিল একটি মানুষের মাথা এবং মাথাটি ছিল সেই বৃদ্ধ লোকটির এবং তার মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। তারপর আর আমার কিছু মনে নেই। পরদিন সকালে 10টায় আমার ঘুম ভাঙে এবং ডেভিডকে তখনও ফ্লোরে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। ওই দিন ডেভিডের সেন্স ফেরে বিকেল 4টায়। এখন ডেভিডের অবস্থা খুব খারাপ। তাকে ওই দিন রাতের কথা জিজ্ঞেস করলে সে কিছু বলেনি। এখন প্রায় আমি রাতে ঘুমোতে পারি না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছিলেন জুয়েল। বেশ ভালো একটা ঘটনা। এবং আপনারা জানেন যে এরকম অদ্ভুত কিছু ঘটনা আমাদের মাঝখানে আছে এবং খুবই অদ্ভুত ঘটনা ঘটে। এই যে আমি আরেকটা ঘটনা এর মাঝখানে পড়ে ফেলতে চাই। সেটা হচ্ছে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি তার পরিচয়টা আমার মনে হচ্ছে ঘটনা শুনলে আপনারা বুঝবেন, খুবই ইন্টারেস্টিং। তাই তার আজকে আসার কথা ছিল। সাম অফ ফ্যামিলির কোন একটা কারণে তিনি আসতে পারেননি। হোপফুলি তিনি যদি পরবর্তীতে আসতে পারেন বা এখন যদি আমাদেরকে শুনে থাকেন তাহলে বলবো যে আপনি যদি পরবর্তীতেও আসতে পারেন, কারণ আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ব্যাপারটা। এবং যদি আসতে পারেন অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। একদম শেষ মুহূর্তে আমাদেরকে না করেছিলেন কোন একটা কারণে, বাট যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন যে আপনি আসতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তিনি যে ঘটনাটি লিখেছেন সেই ঘটনাটা আমাদেরকে ইমেল করেছিলেন। তিনি বলেছেন যে আমরা কয়েক সপ্তাহ আগে আমার এক কলিগের কাছ থেকে ভূত এফএম এর কথা শুনি
এবং তখন প্রত্যেকটি এপিসোড শুনছি। ছোটবেলায় আমার জীবনে প্রথমবারের মতো একটি প্যারানরমাল ঘটনা ঘটে। তখন থেকে কিনা জানি না, আমার স্মরণকাল মনে হয় প্যারানরমাল ভৌতিক ঘটনার প্রতি আগ্রহী, তাই ভূত এফএম আমি খুব পছন্দ করি। এবং তিনি অনেকগুলো এপিসোড শুনেছেন। তো এই এপিসোড শোনার পরে তিনি বলছেন যে তার মধ্যে একটি এপিসোডে বামনাকৃতি অপদেবতার কাহিনী ছিল। সেই ব্যাপারে আমি আমার বাবার কাছে শোনা কিছু তথ্য শেয়ার করতে চাই। আর যেটা তিনি শেয়ার করতে চান সেটি হচ্ছে, তিনি বলছেন যে আমার দাদার বংশ ডালপালা ছাড়িয়ে যতখানি বিস্তৃত হতে পারত ততখানি হয়নি। আমার বাবা বেশ সম্ভ্রান্ত সাঁওতাল পরিবারের সবচেয়ে ছোট ছেলে ছিলেন। আমার দাদা ছিলেন গ্রাম প্রধান এবং একজন পুরোহিত। আমার দুই দাদি, বড় দাদি নিঃসন্তান ছিলেন অনেকদিন, তারপর দাদা আবার বিয়ে করেন। ছোট দাদির বেশ কয়েকজন ছেলে মেয়ে হয়, অনেক পরে বড় দাদির দুই ছেলে হয়। আমার জ্যাঠামশাই এবং আমার বাবা, আমার দাদা নানা ধরনের দেবদেবীর পূজা করতেন, সেই সাথে হয়তো অশুভ শক্তিরও আরাধনা করতেন। সাঁওতালদের মধ্যে ডাইনি বিদ্যার চর্চার কথা শোনা যায়, সে ব্যাপারে আজ কিছু বলছি না। দাদা যাদের আরাধনা করে লালন করতেন তাদেরকে বলা হতো গুড্র বঙ্গা। এটা সাঁওতালি ভাষা মনে হয়, আমি ঠিক বাংলাটা আমার এটা পড়ে মনে হলো গুড্র বঙ্গা। দাদার ঘরে কয়েকটি গুড্র বঙ্গা ছিল, দেখতে বামনাকৃতির বা বাচাকৃতি, সুবোধ, সুন্দর এবং মাথার চুলে জটা। অনেক সাঁওতাল তান্ত্রিক এদের নিজের ঘরে লালন করেন আপন সন্তানের মতো। এরাও গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে পিতা মাতা মনে করে। এদের পালার উদ্দেশ্য হল যে এরা অন্যের ধন চুরি করে গৃহকর্তাকে ধনবান করে তুলবে। কোন বাড়ি থেকে সামান্য বাকি চাল বা পয়সা চুরি করে আনে যদি, তাহলে দেখা যায় যে বাড়ি থেকে চুরি করে এনেছে তারা দিনে দিনে দরিদ্র হয়ে পড়ে, আর যার জন্য চুরি করা হয় সে ধীরে ধীরে ধনবান হয়ে ওঠে। এই সহজ পথে ধনী হবার জন্য গুড্র বঙ্গাদের পালককে দিতে হয় চরম মূল্য, তাকে আপন ঔরসজাত সন্তান উৎসর্গ করতে হয় বঙ্গাদের উদ্দেশ্যে। শুধুমাত্র একটি সন্তানে তারা তৃপ্ত হয় না, বাড়িতে নতুন কোন সন্তান হলেই গুড্র বঙ্গারা তাকে খাবার জন্য অস্থির হয়ে পড়ে। এভাবে আমার দাদাকেও ছোট দাদির কোলে জন্ম নেয়া বেশ কয়েকজন সন্তানদের উৎসর্গ করতে হয়েছিল। বড় দাদি ছিলেন বেশ বুদ্ধিমতী, তিনি তাই দুই ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন, পরবর্তী যারা দুজনেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। বাবা বলতেন তিনি যখন ছুটিতে বাড়ি যেতেন তখন কোন কোন নিঝুম দুপুরে দেখতেন ছোট ছোট অপরিচিত শিশুরা এ ঘর ও ঘর ছুটাছুটি করছে, কখনো উকি মেরে বাবাকে দেখছে। দাদি নাকি বলতেন ওরা তার ভাই। দাদি বহু কষ্টে বাবাকে রক্ষা করেছেন তাদের সেই অদ্ভুত ভাইদের হাত থেকে। আজও কোন গৃহস্থের বাড়িতে গুড্র বঙ্কারা প্রতিপালিত হয়। তো আমরা খুবই চাইবো, অবশ্যই চাইবো যে আপনি যদি পরবর্তী সময় করতে পারেন, ডেফিনেটলি আপনি আমাদের স্টুডিওতে আসবেন এবং এই ঘটনাটা আমাদের সামনে সরাসরি শেয়ার করবেন, আমরা খুব খুশি হব। আচ্ছা, যাই হোক, আমাদের SMS করার নিয়মটি আবারও আমি বলে দিচ্ছি। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদেরকে এনামুল SMS করেছেন যশোর থেকে, বিপাশা দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন, আরাফাত বলেছেন অল দ্য বেস্ট ইনফরমেশন। আচ্ছা, এই যে এটা বললাম একটি কথা হয়তো তিনি বলেছেন, হ্যাঁ এই ইনফরমেশনটা আমার কাছেও ছিল না আসলে, আমি সেই জন্যই চাচ্ছি। আচ্ছা, আমাদেরকে SMS-টি যিনি পাঠিয়েছে, আমাদেরকে যে মেলটি যিনি করেছিলেন তার নামটাও আমি বলি, তার নামটি হচ্ছে এলিজাবেথ মারান্ডি। তিনি আমাদের ইমেলটি করেছিলেন, সেই ইমেলটি আমি পড়ে শোনালাম। তাফসিন আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অর্পিতা, ইমন, ইয়াসু আমাদের SMS করেছেন, আবির আমাদেরকে SMS করেছেন, মজার ভূত, ব্ল্যাক এভিল, ফরহাদ, তালহা সহ আরো অনেকে। আমরা চলে যাব আবারও আমাদের আরেকটা ঘটনায়, এবং সেই আমরা কিছুদিন আগে ওই যে বলছিলাম যে রাস্তাঘাটে এরকম চলার সময় নানান ধরনের ভেজাল হয় এবং দেখা যায় যে হঠাৎ করে সামনে হুট করেই কেউ সামনে চলে আসে। তো সেরকম একটা ঘটনা আমরা এখন শেয়ার করব আপনাদের সাথে, এবং আমাদেরকে আবারও আপনি প্লিজ ঘটনাটা শুরু করে আবার নামটা একটু বলে দিন, যেহেতু চেহারা দেখা যায় না, আমাদের একটা প্রতিবন্ধকতা আছে। আই এম শাহরিয়ার। রাইট, শাহরিয়ারের গলা শুনে বুঝে ফেলবেন যে সেটা শাহরিয়ার আগে একটা ঘটনা বলেছে এবং এখন আরো একটা ঘটনা সে বলতে যাচ্ছে। ওকে জি, ঘটনাটি বেশি দিন আগের না, ঘটনাটি আজকে থেকে সপ্তাহখানেক আগের। রাইট। তো আমি আমার ফ্রেন্ড, আমরা রংপুর যাই, রংপুর লালমনিহাটে। আপনার ফ্রেন্ড একটু হাই করুক না, একটু শুনি আমি। আমি খালেদ। রাইট, খালেদের ঘুম এসছে মনে হয়, খালেদের গলা শুনে মনে হলো। রাইট। তো যেটা হচ্ছে যে আমরা যাই ওখান, আপনার
রংপুর লালমনিরহাট, ওখানে আরেকটা স্পেস আছে বুড়িমারি, এটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। আমি গিয়েছি বর্ডার ক্রস করে একবার। তো ওখানে যাওয়ার আপনার লালমনিরহাট ক্রস করার পর রাস্তার পাশে প্রচুর গাছপালা এবং প্রচুর তামাক বাগান আছে, তামাক চাষ হয়, প্লাস খুবই চমৎকার ভিউ, আর একটা ব্রিজ পরে বোধ হয়। হ্যাঁ, তিস্তা ব্যারেজ। রাইট। তো যেটা হচ্ছে আপনার রংপুর লালমনিরহাট থেকে বুড়িমারি যাওয়ার পথে 30 কিলোমিটার ক্রস করার পর একটা স্পেস আছে দরগার পার নাম। আচ্ছা, ওখানে দরগার পার হওয়ার যে রিজনটা, ওটা হচ্ছে আপনার ওখানে কিছু আমরা পীর আউলিয়া যাদের বলি তাদের মাজার আছে। ওকে, এই জন্য ওটাকে পবিত্র স্থান, এই জন্য ওটাকে বলা হয় দরগার পার। রাইট। তো আমি এখন যে ঘটনাটা বলবো, যারা ওই রোডে গিয়েছে কিংবা ইন্ডিয়াতে ওই রোড দিয়ে যাওয়া যায়, দার্জিলিং যেতে হলে ওই রোড দিয়ে যেতে হয়, চিকন রোড, অনেক চিকন রোডের মধ্যে গাড়ি চলে এরকম। তো ওই রোডে যারা নাইট শিফটে যারা মুভ করেছে আজ পর্যন্ত, কিংবা যারা যে বাস ড্রাইভাররা চালায় কিংবা হেল্পাররা চালায়, তাদের এক্সপিরিয়েন্স আছে, প্লাস যারা জার্নি করেছে তারাও অনেকে দেখেছে। আমি একবার ওইখান দিয়ে ওই দিক দিয়ে গিয়েছিলাম, ওই দিক দিয়ে মনে হয় সম্ভবত শিলিগুড়ি বা এদিকে যাওয়া যায়। তো দরগার পার এলাকাটাতে আজকে থেকে প্রায় 40 to 45 ইয়ার্স আগে একটা বরযাত্রা যাচ্ছিল। তো তখন এত অত্যাধুনিক ছিল না, রাস্তাঘাট ছিল না, একটা গ্রাম অঞ্চল ছিল। এমনিতেই আপনার রংপুর লালমনিরহাট একটু ব্যাকওয়ার্ড স্পেস। তো যাওয়ার পথে ডাকাতরা হামলা করে সেখানে। হামলা করার পর ওই ফ্যামিলির সবাইকে কিল করে এবং মেয়েটাকে মেরে ফেলে। রাইট। মেরে ফেলার পর থেকে এই জিনিসটা স্টার্ট হয়। ওকে। ওইটা সবাই দেখা যায় যে একটা মহিলা বলা ঠিক হবে, একটা মেয়ে, তুমি 18 to 20 ইয়ার্স ওল্ডের একটা মেয়ে, তা লাল শাড়ি পরা, অ্যাজ লাইক বিয়েতে যে শাড়ি পরে মেয়েরা, ওরকম শাড়ি পরে এবং ফুল অফ অর্নামেন্টস। আচ্ছা, ফুল অফ অর্নামেন্টস। তারা মেয়েটা রোড ক্রস করে, যেই সাইড থেকে সে ক্রস করে স্টার্ট করে সেটা হচ্ছে আপনার একটা লেকের মতো। আচ্ছা, ওখান দিয়ে, আর যেটা হচ্ছে যে ওই স্পেসটাতে অলমোস্ট 5 কিলোমিটার্স এর মধ্যে কোনো বাড়িঘর নেই। আচ্ছা। তো মেয়েটা রোড ক্রস করে হাতে ডান দিকে চলে যায়। তো ডান দিকে যে স্পেসটা হচ্ছে আপনার তামাক ক্ষেত যেটা বলে, আর তারপরে হচ্ছে ধান ক্ষেত। ওদিকে কোনো বাড়িঘর নেই, আর ওখানে যদি কেউ যায় তাহলে দেখা যাবে যে কেউ ওয়াক করে যাচ্ছে। তো মেয়েটা যখন যায়, তামাক ক্ষেতটা পার হওয়ার পর সে ভ্যানিশ হয়ে যায়। ওকে। এবং মেয়েটা যখন হেঁটে যায়, তার পা থেকে মাটি থেকে তার পা মিনিমাম 1.5 ফিট গ্যাপ থাকে। এক কথা বলতে গেলে যে শূন্যে ভেসে ভেসে যায়। আচ্ছা। তো প্রথমে আমরা ঘটনাটা দেখি যে সাডেনলি একটা মেয়ে ক্রস করলো। তো বাস, ওই রুটে বাস 130-40 স্পিডে চলে, অনেক স্পিডে। তো আমি জিজ্ঞেস করলাম আমাদের যে ছিল, আপনার কন্ডাক্টর ছিল, তাকে জিজ্ঞেস করলাম হোয়াট দিস থিংস। তো সে বললো যে ভাইয়া এটা আসলে, সে আমাকে ঘটনাটা বললো। তো বলার পর আমি আর খালেদ ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে যাবো, হোয়াট দিস থিং, দেখবো এটা আসলে হিস্ট্রিটা কি। তো আমরা যাই, আমাদের সাথে ক্যামেরা ছিল। তো আমরা যাওয়ার পর ঠিক আমরা ওখানে অলমোস্ট 1টা থেকে ওয়েট করা স্টার্ট করি। ওকে। 1টা থেকে স্টার্ট করার পর 3টা ক্রস করে ফেলেছি আমরা, কিছু না, জাস্ট গাড়ি ঘোড়া আসতেছে, জাস্ট কুকুর দৌড়াদৌড়ি করতেছে, নাথিং এলস। আর ওদিন চাঁদ উঠেছিল, এই জন্য পুরো ভিউটা ক্লিয়ার ছিল যে অন্ধকার না আলো যে দেখতে পারবো কিছু মুভ করলে। তো সাডেনলি আপনার 340 to 350 এই টাইমটাতে সাডেনলি দেখলাম যে হঠাৎ করে কোথাও থেকে একটা মহিলা রোড ক্রস করছে। ওকে। রোড ক্রস করে এবং আমরা তার পিছনে যে দেখবো যে সে কোথায় যায়। তার আগে আমি একটা কথা বলে রাখি যে ওই এত রাতে একটা আজ পর্যন্ত যারাই সেই মেয়েটার পিছনে গেছে তার আজ পর্যন্ত কেউ ফিরে আসে অলমোস্ট 20 to 25 প্রচলিত আছে এবং সবাই জানে এবং তার পিছনে কেউ নেয় না। প্রায় 20-25 জন তার পিছনে গেছে এবং যারা এসে তামাক আপনি গিয়েছিলেন, কারণ আপনার কথাগুলো বিশ্বাস হয়নি, একদমই বিশ্বাস না। আমার মনে হয়েছিল যে হয়তো বা এরকম ডাকাতি করার জন্য কিংবা সামথিং কিছু একটার জন্য। তো তামাক ক্ষেতটা ক্রস করার পর আর কেউ ফিরে আসেনি। তো আমরা যখন যাই, আমাদের হাতে ক্যামেরা ছিল, খালেদের হাতে ক্যামেরা ছিল। তো আপনি দেখছেন খালেদের হাতে এখনো ব্যান্ডেজ করা স্টিল। তো যখন আমরা যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা। আমরা ক্ষেতটা ক্রস করতে পারি তামাক ক্ষেতের ভিতরে, তার আগে ভ্যানিশ হয়ে গেছে, আপনাদের সামনে ভ্যানিশ হয়ে হারিয়ে যায়। হ্যাঁ।
এবং কামাখ্যা তত মানে উঁচু হয় না, 2 feet highest, রাইট। এবং আমি যারা সবাই দেখেছেন কি জানি না, অনেকটা যে লাউয়ের পাতার মতো ছোট 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 তো সাডেনলি খালেদ আমি সামনে মুভ করে থাকি, কোথায় গেল হয়তো বসে পড়ছে, আমি কোথাও আমি খুঁজতেছি, তো সাডেনলি খালেদ আমি পিছনে রাখছি, খালেদ তুই কই, তো ঘুরে দেখি খালেদ নাই, জানিস। তো আমি দৌড়াতে থাকি, তো এর মধ্যে সাডেনলি আমার হাত থেকে আমার হাতে কেমন ভিজা ভিজা লাগতে থাকে। তো তাকিয়ে দেখি আমার হাত থেকে ব্লিডিং হচ্ছে, আমার হাতে আপনি দেখাইছেন। তো বাট তামাক্ষেত আমার হাইট 5'11", সো আমার 2 ফিট, আমি 2 হাত উঁচু জিনিস কিন্তু আমার হাত কাটতে পারবো না। তো তামাক্ষেতের মধ্যে এরকম কিছু থাকার কথা, ধারণা কিছু নেই। তো আমি যখন ব্যাক করে আসার পর দেখি খালেদ মাটিতে পড়ে আছে। আচ্ছা, তো আমি খালেদকে যখন জিজ্ঞেস করি যে খালেদ কি হয়েছে, তুই এখানে তুই কি পড়ে গেছিস নাকি সামথিং, তো খালেদ বললো যে না আমি পড়ে যাইনি, আমার মনে হলো যে কেউ অনেক জোরে আমার ঘাড়ের মধ্যে থাপড় দিছে, ঘাড়ের মধ্যে থাপ্পড় দিয়েছে এবং তারপর সে পড়ে গেছে। ওর কোনো কিছু মনে নেই। তারপর আপনার ওখান থেকে ব্যাক করেন? আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি। ওকে, সো এই যে ঘাড়ে থাপ্পড় দেওয়ার যে ব্যাপারটা বললেন, এরকম আরেকটা ঘটনা কিন্তু আছে যে ঘাড়ে থাপ্পড় দেওয়ার মতো, তাই না? এই ঘটনাটি শুনি তো আমরা একটু। তার আগে রাস্তাতে আমি একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা এই দেখতে চায় যে গোস্ট, কিংবা আপনি কিছু যে কথাটা বললেন যে গোস্ট কিংবা জিন, স্পিরিট, হোয়াট এভার দ্যাট ইজ, অনেকেই দেখতে চায়। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, কাজ লাস্ট ডেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চিটাগাঙে। কিছু আপনার এবার এসএসসি পাস করে তারা নতুন কলেজে উঠেছে। আচ্ছা, এই ঘটনাটা আমরা পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা তার আগে একটা একদম রিলেটেড ঘটনা, যেহেতু আমরা একটা ঘটনা শুনে আসি, ঘাড়ের যে ঘটনাটা, ঘাড়ে থাপ্পড় দেওয়ার, এটা অ্যাকচুয়ালি আমাদের খিলগাঁও এলাকায়। তো আমি কোনো কিছুর নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু ওটা একটা ঝিল পার ছিল, আগে ঝিল ছিল। তো ঝিলের উপরে বালুর মাঠ, ইভেন একটা মাদ্রাসা, তার পাশাপাশি মসজিদ। তো ওটা আপনার ওখানকার যে ইমাম, মসজিদের ইমাম, আর যে আপনার ইকরাম মাদ্রাসার যে একটা প্রিন্সিপাল, তো ওনারা দুজনেই স্বপ্ন দেখছে প্রথম 3 রাত যে ওই বালু মাঠ আর ওই মাদ্রাসার যে বাচ্চারা পরে খেলাধুলা করে, ওখানকার 7 জনকে নিয়ে যাবে। এটা কি এলাকার সবাই জানে? এলাকার সবাই জানে। তো 7 জনকে নিয়ে যাবে যারা একমার এক সন্তান। আচ্ছা, একমার এক সন্তান। প্রথম 3 দিন তারা এরকম স্বপ্ন দেখার পরে অনেক হুজুর টুজুর আনে, অনেক কুফরি কালাম হয়, বাট ঠিকই 3 দিন পর, স্বপ্ন দেখার 3 দিন পর, 1 সপ্তাহের মাথায় ওই স্টার্ট হয়ে যায় কাহিনীটা। তো যখন খেলতে আসে বাচ্চারা, সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যারা একমার এক সন্তান তারা এই মাঠে সন্ধ্যা পরে না থাকতে। কিন্তু বাট খেলার ছলে হঠাৎ সন্ধ্যার পর এরকম হয়, ঘাড়ে আপনার স্ল্যাপ দেওয়া হয়। তো যেই খাইছে থাপ্পড়টা, তার 3 দিন সে জ্বরে ভুগছে, এবং 3 দিনের মাথায় তার পুরো শরীর নীল হয়ে যায়, এবং তার মুখ থেকে সাদা সাদা ফেনা মুখ থেকে বেরোয়, এবং যেদিন এটা হয় সেদিন রাতে সে মারা যায়। এরকম করে 4 জন মারা গেছে। তো 5 জনের বেলায় আর 3 জনকে আর মারতে পারে নাই, নিতেও পারে নাই। ওনারা অনেক কুফরি কালাম প্লাস পুরাটা বাদছে, এরকম করে। আর ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয়, মানুষজন অনেকেই লেখেন আমাদের কাছে, সেটা হচ্ছে যে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া, এবং ঘুম ভেঙে গিয়ে হঠাৎ করে অবাস্তব বা উদ্ভট বা উইয়ার্ড কিছু দেখে ফেলা। এই যে ঘুমটা ভাঙে, আমার কাছে প্রশ্ন হচ্ছে ঘুমটা ভাঙায় কে? খুবই অদ্ভুত ব্যাপার। হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যদি দেখেন যে আপনার ঘরের ভেতরে আরেকজন মানুষ, তার অস্তিত্ব, তাহলে আপনি কি করবেন?
এটা সুবিধার জন্যই বলছি যে রাতের বেলা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার হয়তো ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে আপনি উঠলেন, ওঠার পরে দেখলেন যে আপনার সামনে কিছু একটা নড়ছে বা কেউ একজন দাঁড়িয়ে আছে। আসলে মানুষ যেভাবে চিন্তা করে ঠিক সেরকম কিছুই দেখা যাওয়ার কথা। এর একটা সহজ উপায় আছে। আমি আমাদের যারা একদম শুরু থেকে আছেন তাদেরকে আমরা এই মানে টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম, অনেকে হয়তো নিজেও জানেন, তারপরেও বলবো যে যারা জানেন না তাদের জন্যই বলছি যে আপনারা চাইলে সেই সময় একদম মানে নিজেকে মানে হয় একটা জিনিস করতে পারেন যে আমি যা দেখছি তা ভুল দেখছি এরকম কিছু বলে একবার ট্রাই করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আমার বাড়ি এবং তুমি যে আছো সে মোটেও এখানে অ্যালাউড না, এরকম কিছু একটা বলে আপনি ট্রাই করতে পারেন। কিন্তু তাছাড়া আর কিছু করা থাকে না ওই সময়। আর সাধারণত দেখা যায় যে ওই সময় খুব বেশি রকমের পানির পিপাসা পায়। সো আমার যেটা মনে হয় যে রাতের বেলা ঘুমানোর আগে যাদের কোনো ঝামেলা যাতে না হয় প্রচুর পরিমাণে পানি টানি মানে যা লাগে সেটা ঘুমানোর আগে খেয়ে টেনে নেবেন, তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে ঘুমাতে যাবেন এবং দেখবেন যে ঘুমানোর আগে দরজা জানালা সবকিছু ঠিক মতন বন্ধ আছে কিনা। যারা অনেক সাহসী তারা অবশ্য দরজা খুলেও ঘুমাতে পারেন। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা দেখি যে হঠাৎ করেই মাঝে মাঝে আমাদের কিন্তু ভুলও দেখি অনেক সময় যে পর্দাটা হয়তো সরে গেছে, পর্দার পাশ দিয়ে কোনো একটা ছায়া নড়ছে। আমি একটা ঘটনা এরকম বলি যে আমার নিজের সাথে এটা হয়েছে আমার বাসায়। সেটা মাঝে মাঝে দেখি যে আমার জানালায় যে থাই গ্লাস, ওই গ্লাসটা একটা কাহিনী, সেটা হচ্ছে যে পর্দাটা সবসময় সরিয়ে দিতে হয় কারণ একটা এসি আছে, এসিটা হচ্ছে একদম থাই গ্লাসের নিচে, মানে জানালাটার অর্ধেকটা এসি, তার ওপরে হচ্ছে ওপরেরটা কাজ দেওয়া। সুতরাং দেখা যায় যে এসিটার জন্য যে পর্দাটা সরিয়ে দিতে হয় কারণ আমার পর্দাটা একদম পুরোপুরি মাটি পর্যন্ত। তো সরিয়ে দেওয়ার ফলে হয় কি ওপরের যে গ্লাসটা আছে সেই গ্লাসটা মানে জাস্ট একদম পুরোপুরি ওপেন থাকে এবং সেখান থেকে বাইরের অন্ধকার ছাড়া কিছু দেখা যাওয়ার কথা না। আমার বাসা থেকে বেশ কিছু অনেকটা দূর পর্যন্ত কিন্তু গাছপালা আলো টালো এই সমস্ত আছে। সো আমি মাঝে মাঝে হঠাৎ করে টিভি দেখতে দেখতে চমকে চমকে উঠছিলাম যে ওই পাশ থেকে মনে হয় যে কিছু একটা গেল, জাস্ট জানালার এই পাশ থেকে ও পাশ পর্যন্ত কিছুটা গেল একটা আলোর মতন এবং ঠিক চার কোনা টাইপের। আমি দেখি যে শেপ টেপ সবকিছু তো মিলে যাচ্ছে, যেরকম চার কোনা শুনেছিলাম সেরকমই চার কোনা ছোট্ট একটা আলো। মাঝে মাঝে আবার দেখি যে কাঁপছে জিনিসটা, আমি তাকাতে সাহস পাই না যে অনেক রাত্রে, সাধারণত রাতের দিকে এটা বেশি হয়। তখন আমি ভাবছি না কোনো দিকে তাকানোর বাবা দরকার নাই, কারণ কি দেখবো হয়তো ভুল দেখবো কিন্তু মনে হবে যে সত্যি। তো এরকম কিছু। তো আমি আজকে এই যে একদম মানে অফিসে ভূত এফএমে আসার আগে পর্যন্ত আমি এই জিনিসটা দেখেছি এবং চুপচাপ চেপে গেছি যে না ওইদিকে তাকানো যাবে না এবং যা দেখছি দেখে ফেললে ঝামেলা হবে। আমরা যখন দেখি যে ভূত ইস্টা অনেক সময় দেখতে যায় জোর করে, আর আমি যেটা করি যে না থাক দেখবো না। মাঝে মাঝে যেটা হয় যে আমি বলেছিলাম যে আয়নার ব্যাপারটা, যে আয়নার দিকে তাকালে ভুল কিছু দেখে ফেলতে পারেন বা আয়নার কিছু দিকে তাকালে হয়তো আপনি অন্য কোনো কিছু দেখে ফেলতে পারেন, ঘরের মধ্যে হয়তো নিজেকেই দেখতে পারেন। একদিন হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে দেখতেই পারেন যে নিজেকে ভীষণ অপরিচিত লাগছে, অন্যরকম। ঠিক আপনি এই চেহারাটা এতদিন ধরে দেখেননি, আপনার নিজের চেহারা সম্পর্কে যেটা মনে আছে আপনার সেই চেহারাটা এইটা না, অন্য একটা চেহারা। কেমন লাগবে? খুবই উদ্ভট লাগার কথা। সো আমি আয়নার দিকে এরকম মাঝে মাঝে তাকাই না, আবার মাঝে মাঝে খুব সাহস করে তাকাই, আর দেখি না কি হয়। তো যাই হোক, জানালার দিকে যেহেতু ওই পাশটা পুরোপুরি অন্ধকার সুতরাং আমার তাকাতে সাহস হয়নি। তো আজকে আমি আসছিলাম, আসার পর মনে হচ্ছে ঠিক আছে ভালো কথা যে ভূত এফএমে যাচ্ছি, ঠিক আছে যদি এরকম কোনো কিছু আসলে হয়ে যায় তাহলে সবার সাথে শেয়ার করা যাবে। তো আমি জাস্ট জানালার দিকে তাকালাম এবং তাকানোর পরে খুব উদ্ভট লাগলো আমার কাছে, কারণ আমি দেখলাম যে আসলে ওটা কিছুই না, আমার রুমের যে টিভিটা সেই টিভিটার ছায়াটা পড়ে হচ্ছে থাই গ্লাসে এবং সেটা তখনই হয় যখন দেখা যায় ইলেকট্রিসিটি গেছে বা মানে হয়তো আমার এইটা দেখা যায় যে মানে ওই পাশে মানে জাস্ট মানে ধানমন্ডি যদি আমি বলছি যে ওইদিকে হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, তখন ওই পাশটা অন্ধকার হয়ে যায়, পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার কারণে এই পাশে তখন একদম মানে পুরোপুরি গ্লাসটা আয়না হয়ে যায় আর কি। তো তখন টিভি আমি যখন রিমোট দিয়ে চেঞ্জ করছি বা সিন চেঞ্জ হচ্ছে তখন ঠিক ওই সাথে আলোটা কাঁপছে এবং ওখানে ওইরকম মানুষের মতো কোনো সময় একদম মানে লাল, কোনো সময় বেগুনি, কোনো সময় নীল, এরকম নানা ধরনের আলো আসে। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছিল এতদিন ধরে যে না ওই পাশে কি যেন আছে। সাহস করে দেখে ফেললাম এবং তখন দেখলাম যেটা টেলিভিশনের আলো ছাড়া কিছুই না। সুতরাং এরকম সাহসী যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘরের ডানে বায়ে
পাশে তাকাবেন। এই মুহূর্তে পর্দাও ইচ্ছা করলে সরিয়ে দিতে পারেন এবং পুরো ঘর অন্ধকার করে আমাদের সাথে থাকতে পারেন, শুনতে পারেন ভূত এফএম এবং সে সাথে এই সমস্ত এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে পারেন। আমাদেরকে SMS করেছেন ঈশা এবং তিনি বলেছেন যে তিনি বলেছেন যে ভূত এফএম, আচ্ছা ভূত এফএম এর বদলে গান শোনানো একেবারেই যাবে না, সেটা তিনি বলে দিয়েছেন। না, আমরা তো অনেকক্ষণ ধরেই কথা বলছি আপনাদের সাথে, রাইট? জেমস আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রনি এবং আমাদেরকে এছাড়াও SMS করেছেন ফিরোজ, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি জয়, প্রিয়া SMS করেছেন, মিল্টন SMS করেছেন। তো যারা SMS এখনো করতে চাচ্ছেন, তামিম SMS করেছেন এবং তামিম আমাদের টেকনিকটা শিখিয়ে দিয়েছেন, রাইট? এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। তামিম বলেছেন যে যখন এরকম উদ্ভট কিছু দেখে ফেলবে তখন বলবেন ইউ আর নট ওয়েলকাম হিয়ার, এটা বলে ফেলবেন। এটা বললে অনেকটা লাভ হয়। খুলনা থেকে থ্যাংক ইউ তামিম, সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এই ব্যাপারটা। আশায় আমাদের SMS করেছেন। সো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা SMS করতে চান বা এই মুহূর্তে আমাদেরকে জয়েন করলেন, তখন অবশ্যই 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 আমাদের SMS করার নিয়মটা আমি একবার বলে দিতে চাই। সেটি হচ্ছে যে শাউট লিখবেন, SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখবেন, তারপরে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা লিখবেন BHOOT ভূত FM @Radio Furti RADIOFOORTI radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন, অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ। ফোন নাম্বারটা অবশ্যই অবাস্তব হওয়া যাবে না, কারণ আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় এবং আপনি যদি চান যে স্টুডিওতে সে শেয়ার করবেন, তাহলে অবশ্যই আপনার ফোনটা হতে হবে একেবারে মানে যেটার অস্তিত্ব আছে আর কি, এবং যেটা বন্ধ থাকে না আর কি। লাহিন বাবলু, আচ্ছা বাবলি আমাদের সিলেট থেকে SMS করেছেন। আমাদেরকে নাগিব SMS করেছেন। গরম ভূত আমাদের SMS করেছেন, বাহ নামটা বেশ পছন্দ হলো। অন্তু আমাদের SMS করেছেন শেওড়াপাড়া থেকে। আচ্ছা শেওড়াপাড়ার নামটার ভেতরেও কিন্তু কেমন একটা ওইরকম মানে একটা ব্যাপার আছে, মানে একটা ভৌতিক ব্যাপার আছে। শেওড়াপাড়ার নামটা শুনে কেমন যেন গা ছমছম করে, মানে কিছু কিছু নাম এরকম আছে। কিন্তু সুধন লিখেছেন, সুতরাং তার আগে বলতে যে শেওড়াপাড়ার লোকজন একটু সাবধানে থাকবেন তাহলে, যেহেতু গা ছমছম একটা ব্যাপার আছে। সুধন লিখেছেন মালিবাগ থেকে, খুব মজা পাচ্ছেন তিনি, বা মানে ভয়েও মজা পায় মানুষ, খুব অদ্ভুত। আমিনুল লিখেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আর এছাড়াও আমাদের SMS করেছেন রাত্রি SMS করেছেন আমাদেরকে। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন রাব্বানি, আমাদেরকে SMS করেছেন জামাল নরসিংদী থেকে, ডেমরা থেকে আমাদেরকে SMS করেছেন। সেটা হচ্ছে যে কি আচ্ছা আমি নামটা পড়তে পারিনি, আরেকবার একটু সহজ করে লিখবেন। শুভ্র আমাদের SMS করেছেন। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকে SMS করেছেন আমাদেরকে SMS করে বলছেন, শুভ্র বলছেন এসব কি হচ্ছে, আসল প্রোগ্রাম কই, শুধু গান কেন ভাই, গান এত কখন শোনালাম, আপনারা কি গান শুনতে পাচ্ছেন? গান শোনার কিন্তু কারণ নেই, কারণ আমরা অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। আর আমাদের শো প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে। আমরা আর কিছু ঘটনা শুনবো। আর কারো কোনো ঘটনা আছে নাকি? আচ্ছা ঘটনা আছে। সো আমরা তাহলে একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই আমরা আবার সিলেক্ট করে ফেলি যে কি কি ঘটনা শুনবো। আর সেই সাথে আপনারাও শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত FM। আর একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনে যাচ্ছে আমরা। আমাদের হাতে অনেক ঘটনা এখনো আছে। অনেকে আমাদের ইমেল করছেন, অনেকে আমাদের SMS করছেন। আয়শা আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদের SMS করছেন বিপাশা, আমাদের SMS করেছেন কানন, SMS করেছেন মদন ভূত, SMS করেছেন লুবনা খুলনা থেকে, SMS করেছেন নদী কাজীপাড়া থেকে, SMS করেছেন সাইদ সিলেট থেকে, এছাড়াও SMS করেছেন জিহান পটুয়াখালী থেকে। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন মাহবুব সাভার থেকে। আচ্ছা তিনি বলছেন যে তিনি বাথরুমে যেতে পারছেন না। অলরাইট, কাউকে ডাক দিয়ে তোলেন বাসাতে, তুলে তারপরে বলেন যে আপনাকে হেল্প করতে। আমাদেরকে SMS করেছেন মিলনদা, এছাড়া আমাদেরকে SMS করেছেন সেতু, নুসরাত, ফারিহা উত্তরা থেকে, খুব এনজয় করছেন। সাদাদ আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন ইনভিজিবল ভ্যাম্পায়ার। আচ্ছা ভ্যাম্পায়ার ইনভিজিবল হতে পারে তাহলে। আমাদেরকে শিপন SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন রাজাকারের ভূত। আচ্ছা এই ভূতটা আমরা চাই না। আমাদেরকে SMS করেছেন ভয়। আচ্ছা আমাদেরকে SMS করেছেন এছাড়াও রিভার। আচ্ছা এছাড়াও বিপ্লব SMS করেছেন আমাদেরকে। যারা SMS করেননি এখনো পর্যন্ত তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার
আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো ইমেল আছে, সেই ইমেলগুলো আমরা কিছু কিছু একটা একটা করে হয়তো পড়বো যদি সময় থাকে হাতে। আর যারা ইমেল পাঠাবেন তাদেরকে আমি বলি যে আমাদের ইমেল পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে আপনার আচ্ছা ইমেল পাঠানোর জন্য bhuthfm@radiofurti.fm এ আপনারা ইমেল করতে পারেন, BHOOTFM@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। যাই হোক, আমাদের হাতে আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের গেস্টরা ওয়েট করছেন, সেই ঘটনাগুলো আমরা জানবো এবং সেই সাথে আপনাদের SMS গুলো কিছু কিছু করে পড়বো। এই মুহূর্তে আমরা আবারও শুনি আর একটা ঘটনা, সেরকম একটা ঘটনা আমরা শুনছি শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার, কি ঘটনা শোনাবেন আমাদের এবার? আমি একটা ঘটনা বলেছিলাম যাত্রাবাড়িতে আমার একটা ফ্রেন্ড তার মাকে দেখেছিল যে সে ঘুমিয়ে আছে, তার মাকে দেখছে, সে অনেকক্ষণ ধরে সে বসে আছে বাট কোনো রেসপন্স করছে না। তো সাডেনলি সে তার মার রুমে যেয়ে দেখে যে তার মা ঘুমিয়ে আছে এবং সে তার মাকে যখন ডেকে নিয়ে আসে, নিয়ে আসার পর দেখতে পারে যে ঠিক তার মার মতন আর একটা মহিলা সামনে দিয়ে চলে গেল এবং সেই ঘটনাটা আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মা দুজনই দেখেছে। আচ্ছা, তো আমি ওটা নিয়ে আমি বলছি যে এটা আমি বললাম। তো এই হিস্ট্রিটা যেখান থেকে স্টার্ট হয়েছে, ঘটনাটা যেখান থেকে স্টার্ট হয় সেটা হচ্ছে আজকে থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে একটা বাচ্চা হয় এবং জাস্ট একটা বেবি বর্ন করে। তার শেপটা এরকম ছিল অ্যাজ লাইক ডেমন। আমরা ডেমন বলতে যেটা বুঝি যে চোখগুলো অনেক বড় বড়, দাঁতগুলো অনেক বড় বড়। তো এরকম একটা বেবি হয় যে আমি দেখে মনে হয় যে এটা কোনো হিউম্যান চাইল্ড না। ওকে, আচ্ছা, আমরা ওই ঘটনাটা আসি, আপনি কি দেখেছিলেন এটাতে আসি। তো এখান আমি টোটাল ঘটনাতে আসছি না, আপনি শুধু ওইটা বলেন যে আপনি কি দেখেছিলেন বা আপনাদের যে এক্সপেরিয়েন্সটা হয়েছিল ওইখানে সেটা বলেন। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে যখন আমরা ফ্রেন্ডকে বলি যে আচ্ছা তোমার বাসায় কি সত্যি এরকম কিছু হয়, তুমি তো আমাকে বলেছিলে, বাট আমরা দেখতে চাই এরকম কিছু একটা আছে কিনা। তো সে আমাদেরকে বলে ঠিক আছে একদিন রাতে তুমি আসো আমাদের বাসায়। তো আমরা সব ফ্রেন্ডরা যাই। তো যাওয়ার পর আমরা অরিজিনালি কিছু হয় কিনা সেটা দেখার জন্য ছাদে একটা ক্যামেরা লাগাই আর জানালা দিয়ে একটা ক্যামেরা লাগাই। বিকজ অনেকে জানালা দিয়ে দেখতে পারে যে কেউ বসে পা নাড়াচ্ছে, ন্যাচারালি পানিতে বসে পা দোলালে যেরকম করে ঠিক ওরকম ভাবে কেউ পা দোলায় সে দেখে, এবং ছাদে নুপুর পড়ার সাউন্ড, দৌড়াদৌড়ি করছে, কান্নার সাউন্ড পায়। তো এই জন্য আমরা ওখানে জানালা একটা ক্যামেরা লাগাই এবং ছাদে একটা ক্যামেরা লাগাই। তো লাগিয়ে আমরা রুমে চলে আসি, বিকজ আমরা অনেক প্রায় 2 ঘন্টার মতন ওখানে স্টে করি, বাট কিছু আমরা দেখতে পাই না। তো সাডেনলি আমার একটা ফ্রেন্ড জানালার কাছে যায়, যে দেখে যে কে একজন ছাদে বসে পা দোলাচ্ছে, বাট তার কোমরের উপরে শেপটা দেখা যাচ্ছে না। তো তখন আমরা ওর বাসাটা এরকম যে ওর ছাদ থেকে ওর পরের 6টা বাড়ির ছাদ পর্যন্ত যাওয়া যায়, নো ডিস্টেন্স, নো গ্যাপ। তো আমরা চিন্তা করি হয়তো অন্য কোনো ছাদ থেকে কেউ আসছে। তো দেখার জন্য আমরা সঙ্গে সঙ্গে আমি আমার খালেদ আর আমার একটা ফ্রেন্ড দৌড় দিয়ে উপরে যাই যে কি হচ্ছে আসলে, জিনিসটা কি দেখবো। তো যাওয়ার পর দেখি যে না, উপরে কিছু নেই। আচ্ছা, দেন সাডেন আমরা নিচে ফোন করে বলি আচ্ছা তোমরা কি এখনো দেখছো ওটা? বলে যে হ্যাঁ আমরা তো স্পষ্ট দেখছি যে একটা পা আলতা দেয়া, পাটা দোলাচ্ছে, বাট আমরা বললাম যে আমরা তো ছাদে কিছু দেখছি না। আচ্ছা, তখন যে ফ্রেন্ডের বাসায় আমরা যাই সেগুলো বলে যে ঠিক আছে থাকা লাগবে না, এটা কাজ করো, তোমরা চলে আসো নিচে। তো আমরা যখন চলে আসবো ক্যামেরাটা খুলে নিয়েছি হাতে, তখন ও রেকর্ড হচ্ছে। তো সাডেনলি আমার চোখ পড়ে ওর বিল্ডিং এর ফ্রন্টের দিকে একটা গ্রিল নড়ছে, বাট গ্রিল গুলো আপনার 1.5 ফিট, তো বাতাসে ওটা নড়ার কোনো পসিবিলিটি নেই। রড নড়ছে একটা হাফ কনস্ট্রাকশন বিল্ডিং। তো সাডেনলি আমি খালেদকে বলি যে খালেদ তুমি কি দেখতেছো যে ওখানে একটা কিছু রডটা নড়তেছে? তো খালেদ বলে যে হ্যাঁ আমি দেখতেছি যে একটা বাচ্চা ওখানে ঝুলতেছে। আমি তুমি ফাইজলামি করতেছো আমার সাথে? ও বলে যে তুমি ভালো করে তাকায় দেখো কি হচ্ছে ওখানে। তো আমি যখন তাকায় দেখি যে একটা বাচ্চা রডটা ধরে ঝুলতেছে এবং রডটা মুভ করতেছে। তো আমরা কাছে যাই, কাছে যাওয়ার পর সাডেনলি বাচ্চাটা ভ্যানিশ হয়ে যায়। তো হঠাৎ করে আমাদের গরম লাগা স্টার্ট হয়, যে ছাদের মধ্যে গরম লাগতেছে, ঘেমে যাচ্ছে এরকম লাগতেছে। তো আমার আরেকটা ফ্রেন্ড ছিল হিমু, তো হিমু আমাকে বলতেছে এদিকে তাকা। যখন তাকানোর পর স্পষ্টভাবে আমরা তিনজনই দেখছি যে কোন একটা হিউম্যান বডিকে যদি স্ম্যাশ করে দেওয়া হয়, যেরকম থেতলানো হবে, ওরকম ধূসর কালারের একটা কিছু স্পষ্ট আমাদের সামনে দিয়ে একবার যাচ্ছে একবার আসছে।
ওকে, ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। আমাদের হাতে আরো একটা ইমেল রয়েছে, আমরা ইমেল পড়বো। এবং যিনি লিখেছেন যে তিনি লিখেছেন যে খুশালা সিনহা বা এরকম টাইপের একটা নাম। আচ্ছা, খুশাল সিনহা, রাইট? আমি যদি নামটা ভুল করতে না চাই, মানে ভুল না পড়ে থাকি। তিনি লিখেছেন যে আমার বাসা সিলেটের শিবগঞ্জে। 2 বছর আগে আমার সঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার শেষ সীমানায় একটি বিল্ডিং আছে যা খুবই পুরনো। আমার মা বাবা আমাকে প্রায়ই বলতো যে ওখানে ভুলেও যেও না এবং যাওয়ার প্রয়োজন নেই। তাই সেই বিল্ডিং এর সামনে একটা ফিল্ড আছে যেখানে আমরা ক্রিকেট খেলতাম। তো একদিন আমরা খেলছিলাম, খেলতে খেলতে কখন সন্ধ্যা হয়েছে এবং সন্ধ্যা হয়ে গেছে সেটা আমরা খেয়ালও করিনি। যখন খেয়াল হলো সবাই বাসায় মার খাওয়ার ভয়ে শেষ করলাম। আমরাও যাই তাড়াতাড়ি ফিল্ড থেকে বের হয়ে মাঠ থেকে। আচ্ছা, এই লেখাগুলো মানে কি বলবো যে খুব একটু এলোমেলো হবে। যখন খেয়াল হলো সবাই বাসার মার খাওয়ার ভয়ে শেষ করলাম, আমরা যাই তাড়াতাড়ি ফিল্ড থেকে বের হলাম এবং মাঠ থেকে আমার নাম ধরে কে যেন ডাকলো। আমি আমার বন্ধুদেরকে বললাম যে তোমরা যাও, আমি দেখে আসছি। তো মাঠের এক কোনায় আমার বন্ধু রুহুল দাঁড়িয়ে। তাকে দেখে আমি অবাক, কারণ সে তার বন্ধুদের সঙ্গে সেন্ট মার্টিনে পিকনিকে গিয়েছিল। আমি তাকে বললাম, কি কখন আসলি? সে বলল, এই তো কিছুক্ষণ আগে এলাম। আমাকে বলল যে কুশল বিল্ডিং এর ভেতরে আমার দামি বল পড়ে আছে, যা কাল আমার দরকার, প্লিজ আমার সঙ্গে চলো, নিয়ে আসি। রুহুল আমার ফ্রেন্ডদের মাঝে খুব ক্লোজ আর কি। আমরা ভাইয়ের মতো, তাই কোনো প্রশ্ন না করে তার সঙ্গে চললাম। যদিও বিল্ডিং এর কাছে চলে আসলাম এবং আমার কেন জানি মনে হলো আমার সামনে খারাপ কিছু একটা আছে এবং প্রায় অন্ধকার হয়ে গেল চারিদিক, মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। সেই সঙ্গে আমার মনে হলো যে আমার সঙ্গে যে আছে সে রুহুল নয়, অন্য কেউ। কারণ সে চুপচাপ আমার দিকে চেয়ে আছে, কোনো কথা বলছে না। কিন্তু রুহুল প্রায়ই অনবরত কথা বলতো, হাসাহাসি করতো, মানে তার ক্যারেক্টারে মিলছে না এরকম একজন মানুষ। আমি তাকে বললাম, রুহুল আজকে রাত হয়ে গেছে, বাদ দাও, কাল সকালবেলা আসবো। সে বলল, কোনো মতেই না, আমার সঙ্গে ভেতরে চলো, কিছু হবে না। আমি বারবার বলতে লাগলাম, ইচ্ছে করছিল দৌড়ে চলে আসি, কিন্তু ভয়ে আমার হাত পাও নড়ছিল না। আমি বারবার না বলাতে হঠাৎ রুহুল এমন চিৎকার দিল যা আজকেও আমি দুঃস্বপ্নে শুনি। খুব ভয়ানক গলা, যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। হঠাৎ সে আমার হাত চেপে ধরলো আর বলল তার সঙ্গে ভেতরে যাওয়ার জন্য। হঠাৎ আমি লক্ষ্য করলাম তার চোখটি পুরোপুরি কালো। তার মানে চোখে কোনো মনি নেই, এরকম একটা চোখ। এবং দৃশ্য দেখে মনে হয় মানে এটা আমি আর সহ্য করতে পারবো না এবং পারলাম না, জ্ঞান হারালাম। বাকি ঘটনাটা আমার আরেক বন্ধু প্রকাশের কাছ থেকে শোনা। ওই দিন তারাও যাওয়ার সময় রুহুলের কণ্ঠ শুনেছিল, কিন্তু বাসার ভয়ে আমার জন্য ওয়েট না করে সবাই বাসাতে চলে আসে। রাত 8-9টা যখন বাজে তখন আমি ঘরে ফিরিনি। আমার বাসার সবাই প্রকাশের বাসাতে যায় এবং সবাই জানতে চায় যে আমি কোথায়। প্রকাশ শুনে অবাক হয়ে সে বলল যে খেলা শেষে রুহুলের সঙ্গে মাঠে ছিল। এই কথা শুনে আমার বাবার মুখ প্রায় ভয়ে অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি কয়েকজনকে ডেকে আমাকে খুঁজে বের করা হলো। ওদিকে আমার মা কেঁদে কেঁদে মানে কাহিল অবস্থা। আমাকে কোথাও না পেয়ে বাবার যখন মানে খুব করুণ অবস্থা, তখন ওই বিল্ডিং এর পাশ থেকে যেন কেউ একজন আমার নাম ধরে ডাকলো, বলল আমি এখানে মানে পড়ে আছি। বাবা জলদি সেই জায়গায় গেলেন এবং বিল্ডিং এর বারান্দায় আমি পড়েছিলাম। শরীর ভয়ানক গরম আর আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আমার বাবা এখানে আর কখনোই পেল না যে আচ্ছা, খুব অদ্ভুত টাইপের লেখা, আসলে মানে পড়তে খুব সমস্যা হচ্ছে। আমার বাবা এখানে আর কাউকেই পেল না যে তাকে খবর দিল, তার কোনো চিহ্ন ছিল না। আচ্ছা, তার মানে হচ্ছে যে ব্যাপারটা আমি একটু সহজ করে বলি যে তার বাবা ওখানে যখন পৌঁছালেন তখন দেখলেন যে সেখানে কেউ নেই। সুতরাং কে তাকে খবর দিল যে এখানে তার ছেলে পড়ে আছে, এই ব্যাপারে তিনি বলতে চেয়েছেন। এবং তারপরে তিনি মাকে হসপিটালে নিয়ে যায় এবং তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। বাবা সবাইকে বলল যে কেউ তাকে কি আমি পড়ে
আছি বলে দেখেছিল নাকি সবাই বলল না কেউ। আচ্ছা, আমি ঠিক বুঝিনি, ব্যাপারটা খুবই অদ্ভুত। আচ্ছা, দুঃখের ভয়ের কথা হলো যে রুহুল নাকি, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা সেটা হচ্ছে তার বাবা কোনো একজনের ডাক শুনে তার কাছে যায় এবং তাকে উদ্ধার করে এবং তাকে হসপিটালে নিয়ে যে ট্রিটমেন্ট করা হয়, এবং ট্রিটমেন্ট শেষে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে বোঝা যায় যে মানে সবার যে আতঙ্কের কারণ এবং যে ঘটনাটা যে রুহুল ফিরে আসেনি এবং মানে রুহুলের সঙ্গে ঘুরতে গিয়েছিল সবাই, এটা বলছে তার বন্ধুরা, এবং সেই জন্য যে তার বাবা মা সবার আতঙ্কের কারণ, এই কারণটা হচ্ছে ঘটনার একদিন আগে সেন্ট মার্টিনে রুহুল ঠিকই গিয়েছিল, সেটা একদমই সঠিক তথ্য। বাট ঘটনার একদিন আগে যেদিন সে ডাকটা শুনতে পায় তার ঠিক একদিন আগে রুহুল সেন্ট মার্টিন থেকে ফেরার পথে একটা মানে কি বলবো ডুবে মারা যায়, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ডুবে মারা যায়। এবং সেই ব্যাপারটাই হয়েছিল যে একজন মৃত মানুষের ডাক শুনে সে গিয়েছিল। অনেক কষ্ট দিলাম এই জিনিসটা পড়ার জন্য। যাই হোক, আমাদেরকে অনেকে SMS করছেন এখন স্টিল, আমি দেখতে পাচ্ছি আতিক আরিয়ান আমাদের SMS করছেন, সুমন SMS করেছেন, জুয়েল SMS করেছেন আমাদেরকে, এছাড়াও জসিম SMS করেছেন মোহসিন হুসাইন SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন মাহবুব তাসনিম, এছাড়াও জন নিলয় SMS করেছেন আমাদেরকে, সেতু SMS করেছেন আমাদেরকে, রাসেল SMS করেছেন আমাদেরকে, তারিকুল, তাপস ময়মনসিং থেকে, আসুম সহ আরো অনেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। আজকে আর বাড়াবো না, বরং আজকে এখানে শেষ করব। সামনে আগামীকাল একটা বিশেষ 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 দিন, 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। সুতরাং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা থাকলো সবার জন্য। এবং আমরা শেষ থেকে শুরু করেছিলাম 25শে মার্চে, চেয়েছিল যে আমাদের সমস্ত ইচ্ছা শক্তি, আমাদের সমস্ত মনের জোর সব নিঃশেষ হয়ে যাবে এবং পাকিস্তানি সেনাবাহিনীরা, পাক বাহিনীরা আমাদের উপরে জেঁকে বসবে এবং আমাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু হয়নি তা। সকাল হওয়া মাত্রই আমরা ঝলসে উঠেছিলাম, আমরা স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলাম, আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এবং আমরা 9 মাস সংগ্রামের পরে, রক্তক্ষয়ী সংগ্রামের পরে অর্জন করেছিলাম স্বাধীনতা। সুতরাং এটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় থেকেই আবারও ঘুরে দাঁড়ানো যায়। সো কোনো সময় ভেঙে পড়বেন না, কোনো সময় ভয় পাবেন না। স্বাধীনতা দিবসে যতবার আসে আমার ততবারই খালি এই একটি কথা মনে হয় যে না, ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। আরো একবার বলে দেই, যেহেতু SMS না, এখন ইমেলের কথাটা বলে দিই। যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, স্টুডিওতে আসতে চান, তারা আমাদেরকে ইমেল করতে পারেন। লিখে ফেলবেন boothfm@radiofurti.fm, এই অ্যাড্রেসটি অবশ্যই লিখে ফেলবেন। আমি স্পেলিংটা আরেকবার বলবো, যারা হাতের কাছে কাগজ কলম আছে লিখে ফেলতে পারেন ইচ্ছে করলে। BHTTFM@radio RADIOFOORTI ফুর্তি.fm, এখানে আপনারা ইমেল গুলো পাঠিয়ে দিতে পারেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59